হ্যাঁ, ভালো আছি। দিদিকে দেখতে পাচ্ছি। নমস্কার। আমার তো ভিডিও অন আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে তো। জি আছে। জি ম্যাডাম শোনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, শোনাও যাচ্ছে। শোনে যাচ্ছে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, সবাই আশা করছি ভালো আছেন। আগের দিনে কি হচ্ছিল? কেউ একজন কি বিষয় নিয়ে হচ্ছিল আমার পড়া? ক্লাসরুম অ্যারেঞ্জমেন্ট। Harassment. Introduction. Step method. মেথড হ্যাঁ, এই মেথড ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আমরা সবাই একটু কোথাও বলছি। আটটি ধাপ, যেটা আর কি ওইটা। গুড ইভিনিং। আচ্ছা, ক্লাসটা শুরু করি। সবাই একটু সোজা হয়ে বসবেন। জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা এটা আমরা পায়ের উপরে রাখবো। সাইলেন্স মোডে একটু সবাই যাবেন। ধীরে ধীরে শ্বাস নেবেন আর ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। তিনবার মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ শুরু করব। শ্বাস নেবেন। Rub your palm on your face. Gently massage on your face and gently open your eyes. আচ্ছা, ঠিক আছে। সবাই কিন্তু এই নিয়মটা মেনটেন করবেন যখন আপনারা নিজেরা একসময় টিচার হবেন। তো যখন আপনারা ক্লাস শুরু করবেন, কিছুক্ষণ সাইলেন্সে বসবেন। 5 মিনিট, 3-4 মিনিট একটু বসবেন। তারপরে মহাপ্রাণ ধ্বনি এবং যে প্রসেসটা করলাম সেটা করতে হবে। হ্যাঁ, ফর প্রিপেয়ার আওয়ার মাইন্ড ফর দ্য যোগ সেশন। আচ্ছা, আগের দিনে আমরা 8 স্টেপ মেথড পড়ছিলাম। আর সেখানে আমরা ক্লাসরুম অ্যারেঞ্জমেন্টটাও অ্যাড করা হয়েছিল। আর এই 8 স্টেপ মেথডে আপনাদের কিন্তু একটা হোমওয়ার্ক যাবে বা প্রজেক্ট আপনাদেরকে বানাতে হবে। প্রজেক্টটা কেমন? না, এখানে আপনাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসটা হচ্ছে সেই প্র্যাকটিক্যাল ক্লাসে আপনারা কিন্তু 4 রকম ভাবে আসনগুলো করছেন। মানে কিছু আসন আছে স্ট্যান্ডিং, কিছু আসন আছে সিটিং, আর কিছু আসন আপনারা শুয়ে করে থাকেন, যেটা সুপাইন, সেটা আবার দুভাগ, সুপাইন আর হচ্ছে প্রন। তো এই 4 রকমের আসন, মানে 4টে করে, মানে সরি 4টে বলতে মানে স্ট্যান্ডিং আসন একটা, সিটিং একটা, আর সুপাইন আর প্রন, এই 4টে আসন। এখন আমাদের তো অনেক আসন করিয়েছে বা করাবে পরবর্তীতে। আমি শুধু জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখছি যে এরকম হয়। তো সেই 4টে আসন আপনাদের নিজেদের ছবি তুলতে হবে। তুলে সেটাকে প্রিন্ট আউট বের করে একটা A4 সাইজ পেপারে আপনাদের প্রজেক্টের মতো লিখতে হবে। যে আসন আপনি চুজ করছেন বা পছন্দ করছেন নিজের জন্য, সেই আসনের বিস্তারিত আপনাকে বর্ণনা করতে হবে ওই কাগজে, এবং সেই আসনের ছবিটা আপনাকে পেস্ট করতে হবে। আর সেই আসনের ছবিটা আপনার নিজের হবে। আপনি অন্য কারোর ছবি অনলাইন থেকে ডাউনলোড করে বা গুগল সার্চ করে সেটা করলে হবে না।
সেটা আপনি ধরুন ত্রিকোণ আসন আপনি পছন্দ করেছেন আপনার নিজের জন্য। তাহলে সেই ত্রিকোণ আসনটা আপনি যতটুকু পারেন, যেমনই পারেন, হয়তো অত ভালোভাবে হচ্ছে না, বাট তাও আপনার নিজস্ব ছবি আমরা দেখতে চাইবো। ঠিক আছে? তো এই 8 স্টেপ মেথডটা একটুখানি প্রজেক্ট বানাতে হবে। একটু মাথায় আপনাদের ধারণাটা দেওয়ার জন্য আমি বললাম। হ্যাঁ, পরবর্তীতে আমাদের জুবের আছে, সে আপনাদেরকে আরো ক্লিয়ার ভাবে আপনাদের গ্রুপে বুঝিয়ে দেবেন। ঠিক আছে? তো এটা ছিল আমাদের 8 স্টেপ মেথড। এগুলো স্টেপ বাই স্টেপ আপনারা জানবেন। আর আরেকটা ইম্পোর্টেন্ট কথা, যে আপনাদের যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে বা আরো পরবর্তীতে হবে, সেগুলো আপনারা এমনভাবে রেডি করুন যাতে আপনারা সেম বিষয় বা সাবজেক্টের উপরে বলতে পারেন, কথা বলতে পারেন। কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যোগা টিচার তৈরি করা। হুম? আর বর্তমানে এর ব্যাপ্তি কিন্তু অনেকটা বেড়ে চলেছে দিন প্রতিদিন। তো টিচার অ্যাজ আ ইয়োগা, আমি যদি যোগা থেরাপির কথা বলতাম, হুম? তাহলে আমি এতটা গুরুত্ব দিতাম না। কিন্তু আপনারা হবেন যোগ টিচার। তো আপনাদের কিন্তু যেকোনো সাবজেক্ট নিয়ে কথা বলার ক্ষমতা রাখতে হবে। বিশেষ করে আ অ আমরা এটা অবজার্ভ করেছি যে কিছু স্টুডেন্ট পরীক্ষার নাম শুনলেই ভয় পায়। হ্যাঁ, তো পরীক্ষার নাম শুনলেই তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। দেখা যাচ্ছে যে ক্লাসের মধ্যে সে সুন্দরভাবে পড়া দিচ্ছে। যা জিজ্ঞাসা করা হচ্ছে বলে দিচ্ছে। একদম মুখস্থ। কিন্তু যেই পরীক্ষার সময় তাকে প্রশ্ন করা হচ্ছে, সে কিন্তু একটু ভয় পেয়ে যাচ্ছে। আমি কিন্তু এটা একদমই চাইছি না। আমি চাইছি যে আপনাদের এই কথাটা আমি কেন বলছি, তার কারণ আমি চাই যে আপনারা মেন্টালি প্রিপেয়ার নিয়ে নিন। হুম? আমরা একটা কনফিডেন্ট টিচার চাই। কারণ আপনারা তো আপনাদের দেশেই বিভিন্ন জায়গায় যোগা শেখাবেন। তো সেখানে আমরা চাই যে যোগের বিষয়, সঠিক যে ইনফরমেশন সেগুলো যেন প্রচার হয়। হুম? তো তার জন্য আপনাকে নিজেকে কনফিডেন্ট হতে হবে। তো কনফিডেন্ট আপনি কিভাবে হবেন? না, আপনার নলেজ, আপনার জ্ঞান আপনাকে কনফিডেন্ট হতে সাহায্য করবে। আর যে বিষয়টা আপনি বলবেন, সেটা সম্পূর্ণ ধারণা আপনাকে রাখতে হবে। তাই এখন থেকে আমি বলছি যে যেটাই আমরা ক্লাসে আলোচনা করছি, আপনি ছোট করে নোট ডাউন করছেন। সেটাকে এবারে আপনি চেষ্টা করুন যে আপনি মনে একাই আপনার ঘরে ভাবুন যে আপনার সামনে ৫ জন কি ১০ জন বসে আছে। তাদেরকে আপনি নিজের ভাষায় সেই কথাটা বলার চেষ্টা করুন। সেই টপিক নিয়ে একা কথা বলুন। হুম? তাহলেই কিন্তু এটা সম্ভব। হঠাৎ করে আপনাকে যদি বলা হয় যে আপনি ১০০ জনের সামনে কথা বলুন, তাহলে কিন্তু আপনার অনেকটা অসুবিধা হতে পারে। তার জন্য আমাদের প্র্যাকটিসের দরকার। হুম? যেকোনো সাবজেক্ট পড়া হচ্ছে, ধরুন যে অষ্টাঙ্গ যোগ আমাদের হয়ে গেছে। তো অষ্টাঙ্গ যোগের এখানে অষ্টাঙ্গ যোগ হয়ে গেছে, আমি যদি কাউকে একজনকে বলি যে অষ্টাঙ্গ যোগের ৮ টা স্টেপের নাম বলো, সে কিন্তু এক্ষুনি বলে দেবে। বাট সেই মানুষটাকেই আমি যদি পরীক্ষার সময় জিজ্ঞাসা করি, সে কিন্তু ৮ টার নাম আর মনে করতে পারবে না। ঠিক সিকোয়েন্স গুলো গন্ডগোল করে ফেলছে। ইয়ামা, নিয়ামা, তারপরে চলে যাচ্ছে ধারণা, ধ্যান, সমাধি। মধ্যিখানে এগুলো বাদ দিয়ে যাচ্ছে। মানে তার মধ্যে একটা ভয়, ভীতি, টেনশন এগুলো কাজ করছে। কিন্তু আমরা তো যোগের লোক, তাহলে আমাদের কিন্তু টেনশন মুক্ত হয়ে কাজ করতে হবে। হ্যাঁ? ভয় দূর করার একটাই হচ্ছে উপায়, সেটা হচ্ছে আমাদের ডিপ ব্রিথিং। যদি আমাদের ভয় লাগে, টেনশন হয়, একটু ডিপ ব্রিথিং করে নিন, একটু রিল্যাক্স হয়ে যান, শান্ত হয়ে যান। দেন হুম? তো এইগুলো কিন্তু আমরা ফেস করছি বলে আপনাদের শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারা মনে মানে নিজেরা মেন্টালি প্রিপেয়ার হয়ে যান। এটাই। কারণ আমি পরবর্তীতে এখন আপনাদের কাছে হয়তো অতটা বেশি আমি কোয়েশ্চেন করছি না। কিন্তু যখন আমরা আরেকটু ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাব, তখন কিন্তু আমরা যাকে তাকে এখানে randomly আমরা তাকে প্রশ্ন করব এবং তার কাছ থেকে অ্যান্সার জানার আমরা কিন্তু
চেষ্টা করব। তো সেগুলো কিন্তু আপনি হয়তো ভাবছেন যে আপনার হয়তো কাছে প্রশ্ন যাবে না। এটা ভুল ধারণা। আপনার কাছে হয়তো যেতেও পারে। তো সেই জন্য মেন্টালি প্রিপেয়ার রাখবেন। যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো আপনাকে কিন্তু ধারণা সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য রেডি থাকতে হবে। হুম? প্রতিটা ক্লাসে। যেমন আজকে যেটা হবে সেটা যেন পরের ক্লাসে আপনি কিছুটা হলেও নিজের ভাষায় যেন আপনি সেটাকে বলতে পারেন। এটা আমার অনুরোধ বলতে পারেন। তার কারণ আমরা তো সবাই টাইম দিচ্ছি ১ ঘন্টা। ১ ঘন্টা আমিও টাইম দিচ্ছি, আপনাদের বোঝাচ্ছি। তাহলে কিন্তু আর আপনারাও আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে বসে আছেন। তাহলে সময়টা যেন কারোরই নষ্ট না হয়। হুম? সেই জন্যই এটা বলা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা তাহলে এই স্টেপ মেথড এর একটা প্রজেক্ট আপনাদের যাবে। সেটা ফাইনালের জন্যই। সেটা আপনাদের যে উম রমজান মাস শুরু হবে তখন হয়তো কিছু একটা হোমওয়ার্ক দেওয়া হবে। এটা একটা প্ল্যানিং চলছে। তো সেইজন্য আগে থেকে একটা বলে রাখা। আর কথা বলার মানে অ্যান্সার দেওয়ার জন্য আমি অনুরোধ করব সবাইকে যেন একটু চর্চা করে যা কিছু পড়ানো হচ্ছে। আচ্ছা, আজকে আমাদের একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে পঞ্চভূতা। পঞ্চভূতা, হুম? বা 5 এলিমেন্ট। পঞ্চভূতা বা 5 এলিমেন্ট। পঞ্চভূত বা 5, হ্যাঁ, পঞ্চভূত বা 5 এলিমেন্ট মানে কি? না আমাদের আশেপাশে আমরা যা কিছু দেখছি, হুম? সেটা কি দেখছি? নেচার বা পৃথিবী। তার মধ্যে আমরা কিন্তু বসবাস করছি। তো সেই সেই জিনিসগুলো আমাদের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের কিন্তু সাহায্য করে যাচ্ছে আমাদের সুন্দরভাবে জীবনযাপন করার জন্য। যেটা আমরা হয়তো একদমই ভ্রূক্ষেপ করি না বা নজর দিই না। সহজ ভাষায় যদি বলি যে আমরা এতটা গুরুত্ব দিই না, হ্যাঁ? তো সেইগুলো হচ্ছে যে জল, মাটি, আগুন, আকাশ আর হচ্ছে বায়ু। এই ৫ টা জিনিস, হ্যাঁ? যেটাকে আমরা বলি ক্ষিতি অব তেজ মরুদ্গম এক কথায়। বা জল, মাটি, আকাশ, আগুন আর বায়ু। মাটি মানে কি? না পৃথিবী, যেখানে আমরা বসবাস করছি। হুম? জল, পৃথিবীর ১ ভাগ, পৃথিবীর ৩ ভাগ জল আর ১ ভাগ স্থল। হুম? তাহলে কিন্তু বেশির বেশিরভাগ আমাদের পৃথিবীতে যদি দেখা যায় উপরিভাগে জলের পরিমাণটাই বেশি আছে। ঠিক আছে? আর আমাদের শরীরেও কিন্তু 75% জল আছে। আর 25% সলিড। মাংসপেশি যা দেখছেন সেগুলো। হুম? আর মাটি কিন্তু আমাদের শরীরে আছে। এই পঞ্চভূত দিয়ে আমাদের শরীরটা তৈরি। পঞ্চভূত দিয়ে কিন্তু আমাদের শরীরটা তৈরি। মানে অন্নময় কোষ, মানে যেটা একদিন আমরা মারা যাওয়ার পর মিশে যাবে। এই প্রকৃতিতে বিলীন হয়ে যাবে। এই দেখবেন যে আমাদের যারা মারা যায়, খ্রিস্টান বা মুসলিম তাদের তো কবর দেওয়া হয়। তো এই 5 এলিমেন্টের মধ্যে আমরা কিন্তু এই মাটিটাকে ইউজ করা হয় সমাধি করার জন্য। হুম? তো আমাদের দেহটা কিন্তু এই মাটিতে মিশে যাবে। 5 এলিমেন্টের মধ্যে মিশে যাচ্ছে, মানে মাটি মধ্যে আমাদের মিশে যাচ্ছে। আবার হিন্দুদের দেখবেন পোড়ানো হয়। তাহলে সেটা অগ্নি, আগুনে দেহটা পুড়ে বিলীন হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি বলতে চাইছি যে আমাদের এই যে 5 এলিমেন্টের কথা বললাম, সেটাই হচ্ছে আমাদের দেহটা সেই 5 এলিমেন্ট দিয়েই তৈরি। আমাদের শরীরে শুধুমাত্র কিছুই নেই। আমরা হচ্ছে জল, আগুন, মাটি, বাতাস আর আকাশ। এই ৫ টা জিনিস নিয়ে আমাদের দেহটা তৈরি। আমরা যখন মানে কোষা আছে আমাদের 5 কোষা, সেটা আবার আমি পরে অন্য একটা সাবজেক্ট, সেটা আমি পরে বোঝাবো। তো
তো সেই 5 কোষার মধ্যে অন্নময় কোষা বলে একটা আছে। সেই অন্নময় কোষা মানে হচ্ছে কি না ফিজিক্যাল বডি। তো এই যে এখন আমরা আলোচনা করছি পঞ্চভূত, সেই পঞ্চভূত বলতে শুধুমাত্র ফিজিক্যাল বডির কথাই বলা হয়েছে। হুম। আর সেখানে কিন্তু আমরা যখন পঞ্চকোষ নিয়ে পড়াশোনা করব, তখন আমাদের কিন্তু আরো এই ফিজিক্যাল বডি ছাড়া আরো 4টে বডি আছে। মানে টোটাল 5টা বডি নিয়ে আমাদের এই হিউম্যান এক্সিস্টেন্স। বুঝতে পারছেন তো? তো সেটা আমরা আলাদা দিনে আলাদা টপিক নিয়ে সেটা আমরা আলোচনা করব। ওটা আলাদা একটা ভাস্ট নলেজ। তো এখন শুধুমাত্র আমরা পঞ্চভূতা নিয়ে আলোচনা করছি। পঞ্চভূত, বুঝতে পারলেন তো? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম বা জল, মাটি, আগুন, আকাশ আর আচ্ছা, মাটিটাকে অনেকে পৃথিবীও বলতে পারে। আগুন আর বায়ু, এটা গেল আপনার পঞ্চভূতা। বোঝা গেল? তাহলে কিন্তু পঞ্চভূত বলতে আমরা কিন্তু পঞ্চভূত দিয়েই তৈরি। আমাদের দেহটা কিন্তু আর কিছুই নয়। এই যে মাংস দেখছেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মাটি। মাটির সাথে একদিন এই দেহ মিশে যাবে। 5 এলিমেন্ট থেকেই আমরা তৈরি, আর 5 এলিমেন্টেই আমরা কিন্তু মিশে যাব। 5 এলিমেন্টে আমরা কি করে তৈরি? আমরা কিন্তু মাতৃগর্ভে যখন আসি, হুম, আমাদের সমস্ত কিছুই যে খাবার মানে যে ফুড গুলো আমরা আমাদের শরীরে আসছে মায়ের শরীর থেকে, সেগুলো কোথা থেকে সৃষ্টি হচ্ছে? অ্যাকচুয়ালি কিন্তু আমরা মাটির থেকেই সমস্ত খাবার, জল এগুলো কিন্তু আমরা মানে প্রকৃতি থেকেই পাচ্ছি। তো আমরা প্রকৃতির অংশ। হুম? একটা মডিফাই স্ট্রাকচারে আমরা পৃথিবীতে আসছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু উই বিলং টু মাদার আর্থ বা পঞ্চভূতা, 5 এলিমেন্ট। আমাদের মধ্যে শ্বাস-প্রশ্বাস চলছে, বাতাস যাচ্ছে, বেরোচ্ছে, প্রাণ শক্তি আছে, তাই না? এটা। তো পঞ্চভূতের কনসেপ্টটা এটা ছিল। এবারে আমরা আরেকটা অন্য টপিকে যাচ্ছি। সেটা হচ্ছে, হ্যাঁ বলুন, কে কি বলছেন? আপনি জল, মাটি, আগুন এই তিনটা আমরা বিবরণ পাইছি। আকাশ এবং বায়ু এই দুইটার বিবরণ এখনো পাইনি, যদি একটু বলতেন। আকাশ আর বায়ুর পাননি? জি ম্যাম। আকাশ হচ্ছে কি না স্পেস বা ফাঁকা জায়গা। আমাদের শরীরের ভেতরেও কিন্তু শুধুমাত্র অর্গান ছাড়াও ভেতরে কিন্তু ফাঁকা জায়গাও আছে। হুম? যেখানে আমাদের গ্যাস উৎপন্ন হয় বা আমরা যে শ্বাস নিচ্ছি, বাতাস নিচ্ছি, সেটাও কিন্তু আমাদের শরীরে অক্সিজেন হিসেবে কাজ করছে। অক্সিজেনটাকে আমরা নিচ্ছি তো, এবং সেই অক্সিজেনের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। হুম? কারণ বাইরে থেকে আমরা বাতাসের মাধ্যমে অক্সিজেনটা নিচ্ছি। আর সেই অক্সিজেনটা আমাদের ব্লাডের মধ্যে গিয়ে পৌঁছচ্ছে। ঠিক আছে? আর তার ফলে কিন্তু ব্লাড তার নিজস্ব যে কাজ সেটা কিন্তু করে চলেছে। তাই বাতাস মানে কি? বাতাস মানে আমরা শুধুমাত্র যে বাতাস গ্রহণ করছি তা কিন্তু নয়। আমরা তার সাথে, সাথে প্রাণ ঊর্জাটাকে নিচ্ছি, যেটা বাতাসের মধ্যে পাওয়া যায়। হুম? আপনার শরীরটা আছে কিন্তু প্রাণ শক্তি আছে বলেই আপনি জীবিত আছেন। তাই এখানে বাতাস এর গুরুত্ব কিন্তু আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। শুধুমাত্র আমরা একটা এলিমেন্টকে বাদ দিলে কিন্তু আমরা পুরো উম সম্পূর্ণ হতে পারবো না। তো আমাদের অস্তিত্বের জন্য এই 5টা এলিমেন্টই খুব ইম্পোর্টেন্ট রোল করে। হুম? আর বায়ুটা বুঝতে পেরেছেন? আর আকাশটা মানে হচ্ছে স্পেস বা খালি জায়গা আমাদের। দেখুন আমাদের শরীরে বিভিন্ন রকম অর্গান গুলো রয়েছে। কিন্তু অর্গান গুলো রয়েছে তার সত্ত্বেও আমাদের শরীরের ভেতরে কিছু ফাঁকা অংশ থাকে। হুম? যাতে এই অর্গান গুলো তাদের উম মানে কাজগুলো সঠিকভাবে করতে পারে। একটা কারখানায়, হ্যাঁ? একটা কারখানায় দেখবেন অনেক মেশিনপত্র বসানো থাকে। সেই মেশিনপত্র তাদের সেই কাজগুলো মানে সঠিকভাবে যাতে করতে পারে, হুম? একেকটা মেশিনের একেকটা কাজ। কিন্তু সেই কারখানার মধ্যে ঢুকে দেখবেন যে আপনি হেঁটে চলে সেখানে বেড়াতে পারছেন।
দেখতে পাচ্ছেন কোন অর্গানটা কিভাবে কাজ করছে, মানে কোন মেশিনটা কিভাবে কি কাজ করছে। সেরকম আমাদের শরীরটাও একটা মেশিনের মতো। আপনার শরীরটাকে চালানোর জন্য ভেতরে অনেক কিছু অর্গান গুলো কাজ করে চলেছে, কতগুলো গ্ল্যান্ড কাজ করে চলেছে, অনেক হরমোন রয়েছে, সেগুলো তাদের কাজ করে চলেছে। হুম, তো তার মধ্যে কিন্তু স্পেস ও আছে, মানে যেটাকে আমরা আকাশ বলছি। হুম, বোঝা গেছে? এবারে এখানে আরেকটা ইম্পর্টেন্ট আমি একটা কথা বলে তারপরে আমি পরের টপিকে চলে যাব। তো এখানে যেটা হচ্ছে কি, এখন আমরা এই পঞ্চভূতের সম্বন্ধে কেন পড়ছি, এটা যোগা রিলেটেড কোর্সে কেন পড়বো? কারণ এটা আমাদের আমাদের শরীরটা তো, শরীর নিয়ে চর্চা হবে। যোগ ব্যায়াম আমরা শিখবো, জানবো। তো আমাদের একটা নলেজ থাকা দরকার যে আমাদের শরীরটা অ্যাকচুয়ালি কি, কি দিয়ে তৈরি, হুম, এর উৎস কোথায়, বা এটা কিভাবে কিভাবে কাজ করে। সেটা আপনারা কিন্তু যখন আপনাদের অ্যানাটমিক ক্লাসটা হবে, তখন আমরা আরেকটু ভালো করে আপনারা বুঝতে পারবেন যে কি কি অর্গান আছে, হ্যাঁ, হরমোন গুলো রয়েছে, ব্লাড আছে আমাদের শরীরে, হ্যাঁ, এগুলো আপনারা পরে আবার অ্যানাটমিক ক্লাস যখন হবে তখন জানতে পারবেন। কিন্তু আপনি একজন স্যার, আপনাকে কিন্তু শরীর শরীর নিয়ে কাজ করতে হবে। তাই জন্য আপনার শরীর সম্বন্ধে আপনাকে সম্পূর্ণ ধারণা আপনাকে রাখতে হবে। হুম, আর বিশেষ করে কেন এটা বলছি যে আপনি কিন্তু সেলফ ট্রিটমেন্টটা দিতে পারবেন। সেলফ ট্রিটমেন্ট মানে, মানে ধরুন যে আপনার মাথা ব্যথা করছে, আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে 5 এলিমেন্টের কথাগুলো বলা হলো, যে জল, মাটি, আকাশ, অগ্নি আর হচ্ছে বায়ু। তো যখন আমাদের শরীরে এই 5 এলিমেন্টের যখন ডিসব্যালেন্স হয়ে যায়, তখনই কিন্তু আমাদের শরীরটা খারাপ করতে শুরু করে। আপনি দীর্ঘদিন ধরে জল খাচ্ছেন না, ঠিক আছে? তার ফলে আপনার কিন্তু সমস্যা দেখা দিতে পারে। হুম? তো আমার এখানে বলার উদ্দেশ্য এটাই যে যখনই আপনাদের কোনো শরীর খারাপ হবে, চট করে আপনারা ডক্টরের কাছে যাবেন না। হুম? আগে আপনি নিজেকে চেক করুন যে আপনার কি ফল্ট ছিল, বা কি অসুবিধা, বা আপনি কি করেননি। আপনি কি আ এই পঞ্চভূত যা কিছু আছে, সেগুলি কি ঠিকঠাকভাবে নিজের শরীরকে চেক করেছেন? যে আপনি কি জল-টল ঠিক করে খেয়েছেন? সেটা আপনাকে দেখতে হবে। কারণ জলের পরিমাণটা আমাদের শরীরের সবথেকে বেশি। হুম? মানে 75% যদি জল হয়, তাহলে আপনাকে কত পরিমাণ জল খেতে হবে। ঠিক আছে? তো শুধুমাত্র জল খাওয়া, অনেকে দেখবেন যে হয়তো মাথা ব্যথা করছে, হুম? সারাদিন পর দেখবেন সে ওই চা নিয়ে বসে গেল। কি না মাথা ধরেছে। কিন্তু সেটা তো সলিউশন নয়। সলিউশন হচ্ছে যে আপনাকে চেক করা যে আপনি সারাদিনে কত লিটারটা জল খেলেন। জল আপনার শরীরে পরিমিত নেই। তাই জন্য আপনার শরীর আপনাকে, আপনার ভেতরকার যে অর্গান, হ্যাঁ? সেটা সেই অর্গান গুলো কাজ করতে পারছে না। বাকি আপনাকে সাহায্য করার জন্য, আপনার দেহকে সুস্থ রাখার জন্য আপনার ভেতরে যে অর্গান গুলো রয়েছে তাদের তো একটা ফাংশন রয়েছে না? ব্লাড সার্কুলেশন আ করছে, আপনার লাংস কাজ করছে, শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। তারপর আপনার কিডনি কাজ করছে, হুম? তারপর আপনার আম ডাইজেস্টিভ সিস্টেম কাজ করছে, রেসপিরেটরি অর্গান কাজ করছে, এতগুলো যে অর্গান রয়েছে, হুম? তো সেই অর্গানগুলো যখন জলের অভাবে কাজ করতে পারছে না, তখন সে একটা সিগন্যাল পাঠায় আপনার ব্রেনকে, হুম? যে আমি আর পারছি না, জল দরকার, জল, জল, জল। তো তখন আপনার ব্রেন তখন একটা মেসেজ পাঠায় যে যা জল আছে ওই শরীরে, সেই ততটুকু জল নিয়েই তুই কাজটা চালা। কারণ এ জল খেতে ভুলেছে। এই ব্যক্তিটি জল খেতে ভুলে, আপনি জল খাচ্ছেন না, আপনার অর্গান গুলো কিন্তু এইভাবে তাদের মধ্যে কথোপকথন শুরু করে দিচ্ছে। আরে ভাই, এ জল খাচ্ছে না, যেটুকু জল আছে তোরা কাজে লাগা, এইটুকু নিয়েই তোরা কাজে লাগা। তখন ডিস্টার্ব হয়ে যায়, সমস্ত ফাংশন ডিস্টার্ব হয়ে যায়। তখন কিন্তু আপনার মাথা ব্যথা শুরু করে। হুম? আপনি যাবেন, বেশিক্ষণ জল খাবেন না, দেখবেন আপনি ওয়াশরুমে যাবেন, দেখবেন আপনার টয়লেটের রং একদম ইয়েলো হয়ে গেছে।
এটা অনেকেই করবেন। আর মহিলাদের আমি একটা রিকোয়েস্ট করছি যে আপনারা কিন্তু, এটা হয়ে থাকে জানি না, এখন হয়তো অনেকটাই হয়েছে, এরা মানে এত প্রবলেম হয় বর্তমান যুগে, মানে খুব বাজে একটা অভ্যেস মহিলাদের, যে এরা টয়লেট মানে চেপে রাখে, মানে সঠিক টাইমে তারা যাবে না। ঠিক আছে, এই জিনিসের জন্য অনেক রোগে আক্রান্ত হন মায়ে বোনেরা। তো এটা আমার একটা রিকোয়েস্ট যে আপনারা এই জিনিসটা করবেন না। তো বলার এটাই বিষয় যে আমাদের যখন পঞ্চভূত বা 5 এলিমেন্ট যখন ডিসব্যালেন্স হয়ে যায়, তখন কিন্তু আমাদের শরীরটা অসুস্থ হয়। তো আপনি যখনই অসুস্থ হবেন আগে জল খাবেন, ঠিক আছে? তারপরে কি করবেন, একটু বাতাস ডিপ ব্রিদিং করবেন ফাঁকা জায়গায় গিয়ে। হ্যাঁ, একটু চেক করুন, নিজের মধ্যে থাকুন, রিল্যাক্স হয়ে দেখুন কোথায় কি হচ্ছে। তারপরে দেখবেন যে আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন। তারপরে যদি কিছু না হয়, দেন কিছু একটা সিরিয়াস, তখন আপনি ডক্টরের কাছে যান। কিন্তু কোনো সিরিয়াস কিছু না, মানে জাস্ট অল্প একটা কিছু সিম্পটমস দেখেই কিন্তু ডক্টরের কাছে আপনারা যাবেন না। এটা আমার অনুরোধ। ঠিক আছে? কারণ আপনি নিজের চিকিৎসা নিজে করতে পারেন। আপনার কাছেই সব আছে। তারপরে অনেকে দেখবেন হাঁটুর ব্যথা, জয়েন্টের প্রবলেম। একটা টাইম পর ভিটামিন ডি কিন্তু আমাদের শরীর থেকে কমতে থাকে। হুম? যার ফলে হাড়ের অনেক সমস্যা হয়। তো আপনি, আপনার কাছেই ওষুধ আছে। কি? না, আপনার বাড়ির ছাদে চলে যান। ওখানে গিয়ে কিছুক্ষণ বসুন। হ্যাঁ? দেখবেন আগেকার যুগে, এখন হয়তো জানি না ডক্টররা মানা করে, আমি ঠিক জানি না, বলতে পারছি না। তো যেটা আগে আমরা দেখতাম, যে ছোট বাচ্চা যখন নবজাত শিশুকে রোদেতে শুইয়ে রাখা হতো। হুম? মানে কেন? না তার ভিটামিন ডি রোদ থেকে, সূর্য থেকে সে শরীরে পাবে এবং হাড়গুলোকে স্ট্রং করে। তো যাদের হাঁটুর ব্যথা, এই ব্যথা, তারা কি করে এখন? এখন ডক্টরের কাছে যায়, ভিটামিন ডি ট্যাবলেট কিনে খায়। আরে বাবা, নিজের কাছেই তো আছে পরম করুণাময় পিতা ঈশ্বর, আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত সুযোগ সুবিধা দিয়ে পাঠিয়েছে। তো সেইগুলোকে আপনাদের আ ন্যাচারাল জিনিসটাকে নিতে হবে। হুম? ন্যাচারাল জিনিসগুলোকে নিয়ে আপনাকে সুস্থ থাকতে, মানে বিদেশে যাবেন, হ্যাঁ? বা দেখবেন যে ওরা সান বাথ নেয়। হ্যাঁ? একদম ছোট জামাকাপড় পরে ওরা রোদ্দুরে শুয়ে থাকে। হুম? মানে সি বিচে। কিন্তু আমরা হয়তো আমাদের কালচারে হয়তো সেরকম নেই। বাট কিন্তু আমরা আমরা তো আমাদের নিজস্ব বাড়ির ছাদে আমরা কিছুক্ষণ রোদ পোহাতে পারি। যেটা শীতকালে আমরা করে থাকি। হুম? গরমকালে আমরা হয়তো অত দুপুরবেলা দাঁড়াতে পারবো না। কিন্তু সকালের দিকটা আমরা কিন্তু নিতে পারি। আর এটা আমাদের মাথায় রাখতে হবে যে সেই সূর্য থেকে কিন্তু আমরা ভিটামিন ডি টা পাচ্ছি। যেটা আমাদের মহিলাদের এটা অনেক সমস্যা হয় যে ৩০, ৩২ বা ৩৫ বছরের পর থেকে একটু হাড়ের সমস্যাগুলো দেখা দেয়। তো সেখানে কিন্তু আমরা ন্যাচারাল ওয়ে তে সুস্থ থাকতে পারি। ভিটামিন ডি ট্যাবলেট কেনা থেকে এটা মনে হয় অনেক বেশি বেটার। হুম? এইটা। তো যতটা পারবেন ন্যাচারাল ভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন। ঠিক আছে? আপনি যদি চোখ কান খোলা রাখেন, দেখবেন সমস্ত কিছু আপনার হাতের কাছেই আছে। একজন লিখেছে, "দিদি মেয়েদের হরমোনের সমস্যায়।" মেয়েদের হরমোনের সমস্যা কেন? এটা সমস্ত মানুষেরই হরমোনের সমস্যা হতে পারে। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করেছে। হরমোনের সমস্যা হচ্ছে যদি হয়, তাহলে সূর্য নমস্কার করতে হবে। কারণ সূর্য নমস্কারে ১২ টা আসন আছে। আর সেই আসনগুলো এমনভাবে সূর্য নমস্কারটাকে ডিজাইন করা হয়েছে যে সেখানে হচ্ছে যে ব্রিদিং ব্রিদিং এর সাথে আসনগুলোকে একটা প্ল্যানিং করে করা হয়েছে। ডিজাইনটা খুব সুন্দরভাবে করা হয়েছে সায়েন্টিফিক ওয়েতে। তো আপনি যদি সূর্য নমস্কার প্র্যাকটিস করেন এভরিডে, হ্যাঁ? হোল্ড করে তাড়াহুড়ো করবেন না। থ্যাংক ইউ। আচ্ছা। তো সূর্য নমস্কারটা করলে কি হবে? না, সূর্য নমস্কারটা করলে আপনার শরীরে সমস্ত হরমোনগুলো ব্যালেন্সড ওয়েতে যাবে। তো হরমোনের সমস্যা, আচ্ছা, কারোর কি অভিজ্ঞতা আছে টাক পড়ে যাওয়ার? বা টাক পড়ে যাওয়ার বলব না। আমি বলব যে আ ইয়ে মানে
চুল উঠে যাওয়া। দেখবেন টাক পোকার কেউ শুনেছেন? টাক পোকা হয়ে গেছে, চুল টাক উঠে যাচ্ছে, খোবলা কেটে। শুনেছি শুনেছি। শুনেছেন তো? তো এটা কিন্তু অ্যাকচুয়ালি টাক পোকা নয়। আপনার চুলে কোনো পোকা ফোকা কিছু ধরেনি। ঠিক আছে? দেখবেন আপনার মাথায় চুল আছে, এখানে খবলা মানে কিছুটা জায়গা সাদা হয়ে গেছে, চুলটা নেই ওখানটা। এরকম। আমার একবার হয়েছিল এরকম, সেইজন্য আমি বলছি। কারণ আমার অনেক লম্বা, লম্বা চুল। এখন একটু কেটে দিয়েছি। তো আমি একদিন চুল আঁচড়াতে গিয়ে দেখছি মধ্যিখানে এতটা মতো খোবলা কাটা। মানে বুঝতে পারছেন, আমি বললাম, "কি হলো ব্যাপারটা?" এমনি আমি কিছু কেমিক্যাল অত কিছু ইউজ করি না। অনেকে পার্লারে-টার্লারে যায় চুল-টুল ঠিক করার জন্য। বাট অতটাই করি না। তাও দেখছি এখানটায় কিছু একটা প্রবলেম হয়েছে। তো আমি অসুবিধা হয়েছে। তো আমি এটা বুঝতে পারছি না যে কি হলো? তো আমি হোমিওপ্যাথি ডক্টরের কাছে গেছি। হোমিওপ্যাথি। তো উনি আমাকে বলল যে, "এটা অ্যাকচুয়ালি টাকপোকা কিছু নয়। এটা হরমোনাল ডিসব্যালেন্স এর জন্য হয়েছে।" তো তখন আমার মাইন্ডে খেললো। তো আমি অতটা তো ওষুধ অত খাই না। তো আমি উনার সাথে দেখা করে আমি চলে এসেছি। তো আমার জানার ইচ্ছে ছিল যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে। তো যখন উনি আমাকে বলল যে হরমোনাল ডিসব্যালেন্স এর জন্য হয়েছে, তো তখন আমি কি করলাম? সূর্য নমস্কার করাটা শুরু করলাম বেশি করে। সূর্য নমস্কার করা শুরু করলাম ধীরে স্লো মোশনে। আর হচ্ছে মাথায় রক্ত চলাচল হবে এইরকম আসনগুলো করা শুরু করলাম। সাথে প্রাণায়াম ২-৪ টে। ঠিক আছে? এইগুলো। তো এটা শুরু করাতে আমি দেখলাম যে টাক পোকা-ফোকা ওসব আর কিছু নেই। আবার সেই জায়গায় নতুন চুল গজালো আমার। ঠিক আছে? তো ন্যাচারাল ওয়েতে আপনি কিন্তু সুস্থ থাকতে পারেন। অনেকে দেখবেন চুল কালো করে। চুল কালো কেন করবেন আপনারা চুল কালো? সেই পাকা চুলটাকে ঢাকার জন্য কেন চুল কালো করবেন? এক হচ্ছে যে বয়সটাকে মেনে নিতে পারছে না। আমি যে চুলের যত্ন নিই, এটা তো ইয়োগা আচ্ছা পরে আমি বলব। আচ্ছা আমি তাও একটু টাচ করে যাবো। একজন লিখেছে চুলের যত্ন আমি কিভাবে নিই। আমি কিন্তু কোনো পার্লারে-টার্লারে যাই না। ঠিক আছে? এক হচ্ছে কোনো পার্লারে গিয়ে চুলের ট্রিটমেন্ট করি না। এত এক্সপেনসিভ যে খরচ হয় সেটা আমার মনে হয় যে বোকামি এগুলো। কারণ আ নেচারে থাকে যে জিনিসগুলো সেগুলো দিয়েই যদি আমরা ট্রিটমেন্ট করি, অল্প অনেক কম খরচেই কিন্তু খরচও হবে না। ঠিক আছে? আ খরচও হবে না। যেটা আমি বলছিলাম যে ওই হরমোনাল ডিসব্যালেন্স যদি কারো হয়, একজন প্রশ্ন করেছিল সূর্য নমস্কারটা করেন। ঠিক আছে? এটাই। 2nd এ একজন প্রশ্ন করেছে যে চুলের যত্ন কিভাবে নেবেন? হ্যাঁ, চুলের যত্ন নেওয়ার জন্য আমি যেটা করে থাকি আমি নিজের তেলটা বানিয়ে নিই। হ্যাঁ? নারকোল তেল তো কিনতে পাওয়া যায়। ওটা আমি কিনে নিয়ে আসি। আর আমার ছাদের মধ্যেই কিছু ঔষধি গাছ লাগানো আছে। হ্যাঁ, আর যদি যেটা আমার কাছে হয়তো নেই, সেটা আমি আমার আশেপাশের হুম? আশেপাশের পরিবেশে আমি সেটা পেয়ে যাই। যেমন আ ধরুন আমলা, আমলকি যেটা বলে, নিমপাতা, কালমেঘ পাতা, কারি পাতা এগুলো সব গাছ আশেপাশে আপনি দেখবেন পেয়ে যাবেন। জবা ফুলের পাতা, কেশত্তি পাতা, হুম? অ্যালোভেরা এই সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস তারপর হচ্ছে মেথি, ওই নারকোল তেলটাকে হালকা গরম করে এগুলো সব ingredients গুলো যা বললাম সব ওর মধ্যে আমি ফেলে দিই। দিয়ে ওটাকে একটু ফুটিয়ে নেওয়া হয়। নিয়ে ওই তেলটা আবার ওই বোতলে ছেঁকে ভরে রাখি। তো যখন আমি তেল মাখি তখন ওইটাই মাখি। ঠিক আছে? আর যদি আমার তেল শেষ হয়ে যায় তাহলে সর্ষের তেল মাথায় মেখে নিই। আমি কোনো নামি দামি প্রোডাক্ট ইউজ করি না কেনা। মানে সো কল্ড যে আ বিভিন্ন রকম তেল সেন্ট যুক্ত মানে সুগন্ধিযুক্ত যে তেল সেইসব আমি ইউজ করি না। যদি আমার তেল শেষ হয়ে যায়, সর্ষের তেল আমি মাথায় মেখে নিই। হুম? এটা হচ্ছে ব্যাপার। এই যে তেলটা গেল। আর সপ্তাহে ১ দিন করে আমি একটা আ হেয়ার প্যাক যেটাকে বলে আ সেটা আমি নিজে বানিয়ে নিই। সেটা আমার চুলটাকে মানে আ হচ্ছে ন্যাচারাল ওয়েতে কালো রাখে। আর চুল মানে মানে অনেকের পড়ে যায় সেটাও কম করে। সেটাও আমার বাড়ির ছাদেই রয়েছে। যেমন বাড়ির ছাদে হচ্ছে অ্যালোভেরা আছে। হুম? তার সাথে হয়তো একটা কাঁচা মানে একটা পেঁয়াজ নিয়ে নিলাম আর কেশত্তি পাতা। ঠিক আছে? যেটা অনেকে এখানে চুল হয়তো কালো করে থাকে। কেশত্তি পাতা আমি জানি না আপনারা জানবেন কি চিনবেন আমি জানি না। হয়তো অনেকে জানতেও পারেন। কেশত্তি পাতা হচ্ছে ভৃঙ্গরাজ গাছ যেটাকে বলে, হ্যাঁ? যেটাকে ভৃঙ্গরাজ
পাতা বলে হ্যাঁ সেটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো ওই গাছ আমার ছাদে লাগানো আছে একটা ছোট জায়গায়, এবং সেগুলোকে আমি তুলি, পাতাগুলো নিই। আপনি ওই পাতাটা নেবেন, একটু হাতে ঘষবেন, ছিঁড়ে নিয়ে হাতে ঘষবেন, দেখবেন ওই জায়গাটা আপনার ওই পাতাটা দেখবেন কালো হয়ে গেছে। হ্যাঁ, ওটা কিন্তু ন্যাচারাল ওয়েতে আপনার চুলটাকে কালো করবে। তো সেইগুলো মিক্সিতে কি বলছে মাথায় ফাংশনে কি বুঝতে পারলাম না। তো ওইগুলো মিক্সিতে করে নিয়ে, সবগুলো নিয়ে পেঁয়াজ, তারপরে আমলাও দিতে পারেন, কিন্তু যেগুলো মোটামুটি হাতের কাছে পাবেন সেগুলো। তুলসী, হ্যাঁ, তুলসী টুলসী অনেকে দেখবে মাথায় উকুন হয়, তুলসীটা কিন্তু খুব ভালো উপকার দেয়। ঠিক আছে? তো সেইগুলো মিক্সিতে নিয়ে একটু ছেঁকে নিলাম, নিয়ে পুরো মাথায় লাগিয়ে দিলাম। চুলটা কালো থাকলো আর চুলটাও কিন্তু উঠবে না আর। এইগুলো আমার সাধারণ ট্রিটমেন্ট। হুম? যার ফলে হয়তো ওরকম মানে উম যারা দেখবেন যে মোটামুটি যারা পার্লারে গিয়ে করে, ওদের চুলটা অনেক স্মুথ লাগে, অনেক সিল্কি লাগে। বাট অতটা হয়তো লাগবে না। বাট আপনার চুলের কোনো ক্ষতি হবে না। এটা আমি বলতে পারি। হুম? এটাই। আচ্ছা যাই হোক, তো এটা গেল। এবার আমরা আরেকটা আলাদা টপিকে যাচ্ছি। এতক্ষণ আমরা পঞ্চভূত নিয়ে পড়ছিলাম। হুম? 5 এলিমেন্ট। 5 এলিমেন্ট মানে জল, মাটি, আকাশ, আগুন আর বায়ু। এই ৫ টা জিনিস দিয়ে আমাদের শরীরটা তৈরি আছে। তো সেজন্য আমাদের ফাঙ্গাসটা মানে ছত্রাক। মাথায় ছত্রাক হয় এটা তো আমি কোনোদিন শুনিনি। একজন প্রশ্ন করেছে মাথায় ছত্রাক হলে কি করবে? এটা তো আমি কোনোদিন শুনিনি। যাই হোক, এটা আমার কাছেও নতুন। কে প্রশ্ন করেছে আমি জানি না। হ্যাঁ, তো এটা ছিল আমাদের। এবারে আমরা চলে যাচ্ছি পঞ্চ প্রাণা। হুম? ওটা পঞ্চভূত সেটা আলাদা। ওটা বোধহয় খুশকির কথা বলছে, খুশকি মনে হয় বলছে। ও খুশকি, হ্যাঁ, সেখানে আপনি করবেন। খুশকি হলে আপনি লেবু, পাতিলেবু মাখবেন। হ্যাঁ। ঠিক আছে? পাতিলেবুর রস চুলের গোড়ায় একটু দিয়ে দেবেন। আর যেটা বলছি যে পঞ্চপ্রাণা, পঞ্চপ্রাণ যেটাকে বলে। পঞ্চপ্রাণ মানে বুঝতে পারছেন যে এতক্ষণ আমরা 5 এলিমেন্ট নিয়ে কথা বলছিলাম। এবারে ওই 5 এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে বায়ু বা বাতাস। তো এখন শুধুমাত্র এই বায়ু বা বাতাস নিয়ে আমরা কথা বলবো। সেটাকে বলা হচ্ছে পঞ্চবায়ু। পঞ্চবায়ু কেন? না, বাতাসের মধ্যেও আবার ৫ টা ভাগ আছে। বাতাসের মধ্যে ৫ টা ভাগ আছে বলব না, বাতাস তো একটাই। কিন্তু আপনি যখন শ্বাসটা নিচ্ছেন, আপনার শরীরে যখন অক্সিজেনটা পৌঁছচ্ছে বা বাতাসটা ফুসফুসে পৌঁছাচ্ছে, আপনার শরীরের ৫ টা জায়গায় গিয়ে ভাগ হয়ে যাচ্ছে। ৫ টা জায়গায় ৫ রকম বায়ু কাজ করছে। হুম? যেমন কি, কি বায়ু আছে? ১ম এই লিখুন প্রাণবায়ু। তারপরে লিখুন আচ্ছা, প্রাণবায়ু কোথায় থাকে? না চেস্টে থাকে। ওটাও একটু লিখে নেবেন। প্রাণবায়ু কোথায় থাকে? মেচেতা হলে কি? একজন লিখেছে মুখের মেচেতা হলে কি করবে? মুখের মেচেতা বলুন বা মুখের যেকোনো সমস্যা হচ্ছে মানে আপনার কিন্তু পেটের প্রবলেম। ঠিক আছে? পেটের সমস্যা থেকে কিন্তু আপনার মুখে সব সমস্যাগুলো দেখা দেয়। আচ্ছা যাই হোক, তাহলে পঞ্চপ্রাণ নিয়ে আলোচনা করছি। তো সেখানে ফার্স্ট যে বায়ু সেটা আমরা ১ম বললাম যে প্রাণবায়ু। প্রাণবায়ুর লোকেশনটা কোথায় আপনার শরীরে? সেটা চেষ্টা হচ্ছে চেস্টে বা বুকে। হুম? আর তারপরে হচ্ছে সেকেন্ড আপান বায়ু। সেকেন্ড হচ্ছে আপান বায়ু। আপান বায়ু কোথায় থাকে? সেটা হচ্ছে নিচের দিকটায় থাকে। যেদিকে আমাদের
পেলভিক রিজিয়ন মানে নিম্ন ভাগের দিকটায় আপান বায়ুটার কাজ। পেলভিক রিজিয়ন বা পায়ের দিকটা সে থাকে আপান বায়ুটা। আর 3 নম্বর হচ্ছে সামানা বায়ু। সামানা বায়ু সামানা বায়ু কোথায় থাকে? না নেভেলে থাকে, নাভির কাছে থাকে। দিদি আরেকবার বলবেন? হ্যাঁ বলবো। প্রাণবায়ু থাকে চেস্টে, আপান বায়ু থাকে আপনার শরীরের নিচের পোর্শনে মানে পায়ের দিকটায়। পেলভিক রিজন কোমর থেকে পায়ের দিকে, কোমর থেকে পায়ের দিকে আপনার আপান বায়ু কাজ করে বা থাকে। সামান বায়ু থাকে, সামানা বায়ু থাকে নেভেল মানে নাভিতে, নাভির কাছে। এবারে চলে যাচ্ছি উদানা বায়ু। উদান উদান বায়ু কোথায় থাকছে? না মাথায় থাকছে, মানে আপনার শরীরের উপরিভাগে মানে হেড রিজিয়নে থাকছে উদানা বায়ু। আইসি। হ্যাঁ, আর লাস্ট হচ্ছে 5 নম্বর ব্যানা বায়ু। ব্যানা ব্যানা বায়ু কোথায় থাকে? না এটা হচ্ছে আপনার সারা শরীরে 5 নাম্বার থাকে, কি? সারা শরীরে ছড়িয়ে থাকে। কি ম্যাম আরেকবার একটু নামটা? ব্যানা 5 নাম্বারটা কি? ব্যানা বায়ু। ব্যানা বায়ুটি আমাদের বিয়ানা শরীর বি। হ্যাঁ ভি 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 আচ্ছা ব্যানা বিয়ানা বায়ু। আমাদের শরীরে চারিদিকে ছড়িয়ে থাকে। এটা গেল পঞ্চ প্রাণ। এবং আপনার শরীরের ভেতরে কিন্তু এই বায়ুগুলোর একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ একটা বায়ু আপনার শরীরের যে পার্টিকুলার এরিয়াতে অবস্থান করছে সেই এলাকায় সেই বায়ুগুলো সেই জায়গায় যাতে কাজগুলো সম্পূর্ণ হয় এই বায়ুগুলো কিন্তু সাহায্য করছে। যদি মনে করেন যে আপনার হজম রিলেটেড কিছু সমস্যা হচ্ছে পেটে, তাহলে কিন্তু জানতে হবে যে আপনার সামানা বায়ু গন্ডগোল করছে। আচ্ছা, এবারে এই যে পঞ্চ বায়ুর নাম শুনলাম আমরা, ঠিক আছে? এই পঞ্চ বায়ু 5টা জায়গায় অবস্থান করছে, শুধুমাত্র ব্যান বায়ু সারা শরীরে রয়েছে, ছড়িয়ে রয়েছে। তো এই 5টা বায়ুকে সাহায্য অ্যাসিস্ট করে, এই 5টা বায়ুকে সাহায্য করার জন্য আরো 5টা বায়ু রয়েছে, সেগুলোকে বলে 5 উপপ্রাণ। প্রাণা, যদি 5 প্রাণার নাম বলতে হয় তাহলে এই নামগুলো বলবেন। আর তার সাথে 5 প্রাণাকে সাহায্য করার জন্য যে বায়ুগুলো রয়েছে তাকে বলা হয় উপপ্রাণ। 5 উপপ্রাণ। বন্দনা দি, হ্যাঁ একবার একটু 5 প্রাণা। ফাইভ হ্যাঁ, ফাইভ 5 যে 5টা যে প্রাণ রয়েছে, পঞ্চ প্রাণাকে সাহায্য করার জন্য আরো 5টা প্রাণ রয়েছে, সেগুলোকে বলা হয় উপপ্রাণ। এখন সেই 5টা যে উপপ্রাণ রয়েছে তাদের নামগুলো জেনে নেব এবং তাদের কাজগুলোও আমরা জানবো। প্রথমে হচ্ছে নাগা। কি নাম? নাগা নাগা নাগা। নাগা নাগা এই যে নাগা উপপ্রাণ, নাগা উপপ্রাণ যে রয়েছে, তো এটা আমাদের কি সাহায্য করে?
নাগা উপপ্রাণ আমাদের সাহায্য করে ঢেকুর তুলতে আর হেঁচকি তুলতে। আমরা যে ঢেকুর তুলি হেঁচকি তুলি সেটা এই নাগা উপপ্রাণের হুম, যে কন্ট্রোলে রয়েছে, মানে কন্ট্রোল করছে এটা। ঢেকুর বা হাই না, ঢেকুর বা হেঁচকি, ও হেঁচকি হেসকি ঢেকুর বা হ্যাঁ, এটা নাগার উপপ্রাণের কাজ। তুলতে। এবারে চলে যাচ্ছি কুরমা। কুরমা কুরমা উপপ্রাণ। কোরমা পোলাও সবই আছে ও কুরমা কোরমা উপপ্রাণ ওটা কি করে না, ব্লিঙ্কিং অফ আইলিডস, মানে আমরা যে চোখের পাতাটা ফেলছি না বারবার, ওটা কিন্তু কন্ট্রোল করছে আপনার কুরমা উপপ্রাণ। বুঝতে পারছেন? যদি চোখের পাতায় কিছু সমস্যা হয়, চোখ পড়ছে না, হ্যাঁ, তাহলে কিন্তু জানতে হবে যে এই কুরমা উপপ্রাণটা গন্ডগোল করছে। আমরা যে আইলিডটাকে বারবার যে এই যে চোখ ঝাপটাচ্ছি, এটা কন্টিনিউয়াসলি হয়ে চলেছে। আমরা কনসিয়াস থাকি বা না থাকি, চোখের পাতা কিন্তু কন্টিনিউয়াসলি পড়ে চলেছে, ওটা ওর নিয়মে চলছে। তো এটাকে কে কন্ট্রোল করছে না, কুরমা উপপ্রাণ। হ্যাঁ, এবার 2 নম্বর, সরি 3 নম্বর হচ্ছে ক্রিকারা। 3 নম্বর হচ্ছে ক্রিকারা। ক্রিকারা ক ক্রিকারা ক ক্রিকারা ক্রিকারা, কে ফর কলকাতা, ক্রিকারা। এই করা উপপ্রাণ ক্রিকারা হচ্ছে আপনার যে হাই তোলেন আপনি, হ্যাঁ, হাই তোলার, তারপরে যে আপনার খিদে পায়, হুম, জল তৃষ্ণা পায়, এইগুলো, তারপরে হচ্ছে হাই ওঠে, এইগুলো আপনাকে কন্ট্রোল করে। হাই তোলা, ক্ষুধার্ত হওয়া বা জল পিপাসা পাওয়া, হাই তোলা, খিদে পাওয়া, এগুলো কিন্তু এই ক্রিকারা উপপ্রাণ কন্ট্রোল করছে। মানে আপনি দেখছেন যে এই যোগের যোগের হাই তোলা খিদে পায় তৃষ্ণা পায় যোগ মানে যোগ মানে আপনারা জানতেন যে শুধু এক্সারসাইজ, ব্যায়াম, কিন্তু এটা যে পুরো এত অস্তিত্ব, জানতাম না এত কিছু জানতাম না ঠিকই হুম, সেটা কিন্তু এখানে আপনারা জানতে পারবেন, আপনারা নিজেকে চিনতে পারবেন। না হুম, আচ্ছা, এবারে হচ্ছে লিখুন 4 নম্বর দেবদত্তা। 4 নম্বর হচ্ছে দেবদত্তা। 4 নম্বর হচ্ছে দেবদত্তা। উপপ্রাণ দেবদত্তা উপপ্রাণ, হ্যাঁ। এটাই কি এটা আমাদের হাঁচি করতে সাহায্য করে। হাঁচি করি না আমরা, হেল্প টু রেসপিরেশন। দেবদত্তা টু রেসপিরেশন, হেল্প উইথ দ্য রেসপিরেশন। আমাদের হাঁচি করতে এটা সাহায্য করেন। আর লাস্ট হচ্ছে ধনঞ্জয় উপপ্রাণ। ধনঞ্জয় উপপ্রাণ লাস্ট হচ্ছে আহ উপপ্রাণ, যেটা আপনাকে সেন্স করতে কাজে লাগে। সেন্স মানে কি, টাচ। আপনার আপনার মানে এই যে শরীরে যে টাচ ফিল হচ্ছে, সেই ফিলিংসটা কিন্তু ওই বায়ু সাহায্য করে। ধনঞ্জয়, ম্যাম হ্যাঁ, দেবদত্তা যে উপপ্রাণ রয়েছে সেটা আপনার কিন্তু টাচ কে সেন্স করতে সাহায্য করে, স্পর্শ অনুভূতি করতে সাহায্য করে। ধনঞ্জয় উপপ্রাণ, তাই তো? হ্যাঁ, ধনঞ্জয় সেন্স করতে সাহায্য করে তা টাচ মানে স্পর্শ করে। ঠিক আছে, বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, সাবেরা, মুমতাজ,
দেখি ম্যাডাম চারটা হয়েছে, চারটা। 4টে না 5টাই হয়েছে, 5টাই হয়েছে। আচ্ছা সাবেরা, তুমি একটু বলো তো পঞ্চপ্রাণের নামগুলো, শুধু পঞ্চপ্রাণের নামগুলো বলো এবং তাদের লোকেশন কোথায় সেটা বলো। তাড়াতাড়ি বলো, টাইম আছে। ম্যাম চলে এসছে বোধহয়। প্রাণবায়ু, প্রথমটা প্রাণবায়ু, এটার লোকেশন চেস্টে। দ্বিতীয়টা হচ্ছে আপান বায়ু, পেলভিক রিজিয়ন বা নিচের দিকে। আর তৃতীয়টা সামানা বায়ু, নাভির কাছে। ফোর্থ উদানা বায়ু, শরীরের উপরের অংশে। আর ভিয়ানা বায়ু শরীরের সব অংশে ছড়িয়ে থাকে। ভেরি গুড। পল্লব সরকার, ঠিক আছে, মাইকটা অন করো। হ্যাঁ, ঠিক আছে। তুমি বলো যে পঞ্চ উপপ্রাণের নামগুলো বলো এবং তাদের কাজগুলো কি কি বলে দাও। উপপ্রাণ, পঞ্চ উপপ্রাণের মধ্যে আছে প্রথমে নাগা। এটা হচ্ছে ঢেকুর অথবা হেঁচকি তুলতে সাহায্য করে বা এটাকে কন্ট্রোল করে আর কি। আর এরপর আছে 2 নম্বরে হচ্ছে কোরমা উপপ্রাণ বায়ু। এটা হচ্ছে আমাদের চোখের পাতাকে, অর্থাৎ যে পলক ফেলি এটাকে বলি আমরা, চোখের পাতাকে কন্ট্রোল করে। আর 3 নাম্বার আছে ক্রিকারা উপবায়ু। এটা হচ্ছে উপপ্রাণ বায়ু। এটা হচ্ছে হাই তোলা অথবা খিদে লাগা এবং আমাদের যে জল তৃষ্ণা পায় সেটাকে কন্ট্রোল করে। আর 4 নাম্বার আছে দেবদত্তা। দেবদত্তা উপপ্রাণ। এটা হচ্ছে আমাদের হাসির কে কন্ট্রোল করে, যে হাসি তুলি আমরা। আর একটা আছে হচ্ছে 5 নাম্বারটা ধনঞ্জয়। এটা আমাদের যে সেন্সেশন, বিশেষ করে টাচ, আমাদের যে ত্বকের যে স্কিন যে টাচ, এটাকে কন্ট্রোল করে, স্পর্শ এক কথায় বলতে গেলে। ঠিক আছে, গুড। তাহলে আমাদের এটা আজকে পড়ার বিষয় ছিল পঞ্চভূত আর পঞ্চপ্রাণ, পঞ্চ উপপ্রাণ। তো আপনারা কিন্তু এগুলো একদম মুখস্থ করে ফেলবেন। আর শুধু মুখস্থ নয়, আপনারা এবার আপনাদের শরীরে যখন যা কিছু হবে, কারো ঢেকুর উঠছে, হ্যাঁ, বা খিদে পাচ্ছে, জল পিপাসা পাচ্ছে, বা হেঁচকি উঠছে, সবকিছু হচ্ছে, এগুলো রিলেট করবেন আপনারা এবার, যে আপনারা নিজেই এখন তাহলে কোন বায়ুটা কাজ করছে আপনার শরীরে, বা কোন উপপ্রাণটা এখন আপনার শরীরে কাজ করলো, এটা আপনারা এবার রিলেট করতে পারবেন। ঠিক আছে? জল বেশি করে খাবেন, আর ডিপ ব্রিদিং করবেন, এটা আমার জল, বায়ু। দিদি, হ্যাঁ বলুন, কোনো প্রশ্ন? গরম দিদি, লাগা, এটাও কি ধনঞ্জয়ের মধ্যে পড়বে, স্পর্শ অনুভূতি? হ্যাঁ, ওটা তো স্পর্শ অনুভূতিটাই তো বললাম, ধনঞ্জয় কাজ। গরম লাগা বা শীত লাগা, এটা ম্যাম পঞ্চ উপপ্রাণটা মিশিয়েছে, উপপ্রাণ আর প্লাস। রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। হুম, ম্যাম আপনাদের কাছে। নমস্তে। হ্যাঁ বলুন বলুন বলুন। ম্যাম আমার ওই পঞ্চ উপপ্রাণটা মিস হয়ে গেছে ছিল না, আর হচ্ছে এর আগে মানে পেটের উপরে মানে মাথা থেকে ওই জিনিসটা একটু মিস হয়ে গেছে, যদি একটু রিভাইজ করতেন। কোনটা মাথা থেকে মানে বুঝলাম। আপান বায়ুটা বলছেন, তারপর আপান বায়ুর পরে মানে আমাদের যেটা হচ্ছে তাই তো, পঞ্চবায়ু ফাংশনটা আপনি বুঝতে পারেননি? হ্যাঁ ওইটা আমার মানে নেটেই ছিল না আর কি। ও আচ্ছা, ডক্টর সাইফুল ইসলাম চৌধুরী, নমস্কার স্যার। নমস্কার। নমস্কার নমস্কার। আপনি নোট ডাউন করেছেন তো? আপনি একটু বুঝিয়ে দিন যে প্রশ্নগুলো শুনে নিন ভালো করে। পঞ্চপ্রাণা হচ্ছে পঞ্চপ্রাণা যে 5টা ভাগ আছে। 1 নম্বর হচ্ছে প্রাণবায়ু, যেটা বুকে থাকে, যার অবস্থান। দ্বিতীয় হচ্ছে আপান বায়ু, যেটি পেলভিক রিজিয়ন বা আমাদের শরীরের নিচের অংশে থাকে। তারপরে হচ্ছে 3 নম্বরে সামানা বায়ু, যেটি মূলত নাভির কাছে অবস্থান করে। এরপর 4 নম্বর হচ্ছে উদানা বায়ু, যেটি মাথা এবং শরীরের উপরিভাগে থাকে। এবং লাস্ট হচ্ছে ভিয়ানা বায়ু, যেটি শরীরের চারিদিকে ছড়িয়ে থাকে। মোটামুটি কেন বুঝতে পেরেছেন? ভালোভাবে বুঝতে হবে তো। প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। আমি চাই যে আপনারা সঠিকভাবে, একদম ম্যাডাম, সঠিক নলেজ। পঞ্চবায়ুর ওই সংজ্ঞাটা কি বলুন? হ্যাঁ, পঞ্চবায়ুর যে সংজ্ঞাটা বললেন না, ওটা একটু বলেন। পঞ্চবায়ুর সংজ্ঞা তো বলিনি। আপনারা কখন জয়েন করেছেন? আচ্ছা, গ্রুপ লিডারদের আমি রিকোয়েস্ট করছি
যারা আপনারা পড়া বুঝতে পেরেছেন আপনাদের রেসপেক্টিভ গ্রুপে পড়াগুলো দিয়ে দেবেন, এবং যদি কারোর প্রশ্ন থাকে আপনারা যেন সেটাকে এক্সপ্লেন করে দিতে পারেন। আর যতটা পারবেন যে ক্লাসে বুঝে নেওয়ার জন্য, ঠিক আছে? ভালোভাবে বুঝুন, ঠিক আছে? যতটা পারছি চেষ্টা করছি ক্লিয়ার ভাবে বলার এবং সেগুলোকে বোঝানোর, ঠিক আছে? এখন আপনাদের প্র্যাকটিক্যালের টাইম হয়ে গেছে, আপনারা রেডি হয়ে যান। আমি একবার জাস্ট বলে দিচ্ছি, আজকে আমরা পঞ্চভূত নিয়ে আলোচনা করলাম, যেটা হচ্ছে জল, মাটি, আগুন, আকাশ আর বায়ু। এই 5টা এলিমেন্ট দিয়ে আমাদের শরীরটা তৈরি, ঠিক আছে? এটাকে বলে পঞ্চভূতা। আর পঞ্চভূতাটা আপনাকে ব্যালেন্স ওয়েতে রাখতে হবে, সেটা আপনাকেই চেক করতে হবে। আপনি জল পরিমাণ মতো খান, ঠিক আছে? তার শরীরে ব্যায়াম করুন, সুস্থ থাকুন, বাতাস নিন, প্রাণায়াম করুন, তাহলে আপনার পঞ্চভূত ঠিক থাকবে, তাহলে আপনি অসুস্থ হবেন না, ঠিক আছে? আর কি, এবার আমরা ওই যে পঞ্চভূতের মধ্যে একটা যেটা হচ্ছে বায়ু, সেই বায়ুটাকে নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করছি। সেটা কি, সেটাকে বলা হচ্ছে পঞ্চপ্রাণ। যখন আমরা অক্সিজেনটা নিচ্ছি, সেই বাতাসটা যখন শরীরে নিলাম, আমাদের শরীরে 5টা জায়গায় গিয়ে ডিভাইডেড হয়ে যায়। 5টা জায়গায় গিয়ে ডিভাইডেড হয়ে গিয়ে সেখানে গিয়ে তারা কাজ করে ভেতরে, যাতে আমাদের শরীরটা সুস্থভাবে পরিচালনা হয়। তো সেই 5টা জায়গা কি কি, এবং যে 5টা বায়ু আছে সেগুলো কি না, প্রাণবায়ু যেটা আমাদের চেস্টে আছে, আপানা বায়ু যেটা আমাদের পেলভিক রিজিয়নে আছে বা পায়ের দিকটা আছে, নিচের দিকটা নিম্ন ভাগে। তারপরে হচ্ছে সামানা বায়ু যেটা হচ্ছে আমাদের নেভেলে বা নাভিতে অবস্থান করছে, উদানা বায়ু যেটা আমাদের উপরিভাগে শরীরের মানে মাথার দিকটায়। আর লাস্ট হচ্ছে ব্যায়ানা বায়ু যেটা আমাদের থ্রু আউট পুরো সারা শরীরে ছড়িয়ে আছে। এই যে বাকি বায়ুগুলো যে কাজ করছে তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু এই ব্যায়ানা বায়ু সারা শরীরে ছড়িয়ে রয়েছে। এবারে এই যে পঞ্চবায়ুর কথা বললাম, সেই পঞ্চবায়ুকে আবার সাহায্য করার জন্য 5টা উপপ্রাণ রয়েছে। একটা হচ্ছে নাগা যেটা ঢেকুর তোলা বা হেঁচকি তোলাতে সাহায্য করে, কুর্মা যেটা আমাদের আই লিডকে আপ ডাউন করতে বা মুভমেন্ট করতে ন্যাচারাল ওয়েতে সাহায্য করে। তারপর হচ্ছে ক্রিকারা যেটা আমাদের হাই তুলতে, তারপরে হচ্ছে আমাদের যে ক্ষুধা লাগে বা আমাদের জল পিপাসা পায় সেটাকে মানে কন্ট্রোল করতে সাহায্য করে। আর 4 নম্বর হচ্ছে দেবদত্তা যেটা হচ্ছে আমাদের হাঁচি করতে সাহায্য করে। আর লাস্ট হচ্ছে ধনঞ্জয় যেটা হচ্ছে আমাদের টাচ বা স্পর্শ অনুভূতি করতে সাহায্য করছে, ঠিক আছে? আশা করছি আমি অনেক ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো যদি তারপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমি চাইবো যে গ্রুপ লিডাররা একটু প্লিজ সবার সাথে কন্ট্যাক্ট করে একটু বোঝানোর চেষ্টা করবেন আপনাদের রেসপেক্টিভ গ্রুপে। তো আজকে ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য রেডি হয়ে যান। আজকে অনেক সুন্দর বুঝেছি এবং সুন্দর লিখছি, এত সুন্দর আমি একদম লিখতে পারিনি। আজকে আপনাকে হ্যাঁ, এবার আস্তে আস্তে কোটি 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 ধন্যবাদ আজকের জন্য। থ্যাংক ইউ। এবারে আস্তে আস্তে আপনারা নিজেরা নিজেদেরকে চিনতে পারবেন, যে আপনারা কিভাবে আপনার বডিটা কাজ করে, কিভাবে আপনি সুস্থ থাকতে পারেন ন্যাচারাল ওয়েতে। এবারে আস্তে আস্তে আপনারা মাথা ঠান্ডা করে বুঝুন, চিন্তা করুন, দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন। আর ক্লাসগুলো মন দিয়ে শুনুন, নোট ডাউন করুন, যা পড়ছেন সেটা বলার চেষ্টা করুন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি। একটা কথা বলতে পারি? আচ্ছা, বলুন বলুন বলুন। আমি জানতে চাচ্ছি যে আমরা যে এই যে পঞ্চবায়ু শরীরের বিভিন্ন জায়গাতে যে অবস্থান, এগুলো কি আমরা প্রাণায়ামের মাধ্যমে এগুলো ব্যালেন্স থাকবে নাকি আলাদা কোনো? হ্যাঁ, সেটাই খুব ভালো বুঝতে পেরেছেন। আমি বললাম না, এবার আস্তে আস্তে বুদ্ধিগুলো খুলবে আপনাদের। যখন যখন আমরা প্রাণায়াম করি তখন আপনার শরীরে যে 5 এলিমেন্টের মধ্যে যে বায়ুর যে এলিমেন্টটা রয়েছে, হ্যাঁ, তার তো ভূমিকা অনেক বেশি, তো সেটা ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে?
যে প্রশ্ন করেছে মানে সে চিন্তা করেছে এবং খুব ভালো কোশ্চেন করেছেন। আর সে বুঝে করেছে, মানে এবার বুঝতে পারবেন আপনারা প্রাণায়ামের কত গুরুত্ব আমাদের শরীরে। ঠিক আছে? জি, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তাহলে আজকেও বলতে বলুন, আজকে আপনার মহাপ্রাণ ধ্বনি দিয়েই শুরু করব। আর আজকে কিন্তু আমি কোনো নতুন পোস্টার শেখাবো না, আমি একটা একটা পোস্টার বলবো, আপনারা করে দেখাবেন। যে আমি দেখবো যে আপনাদের সেগুলি পোস্টার গুলোর নামগুলো মনে আছে কিনা, আর সেই পোস্টার নাম অনুসারে সেই পোস্টার গুলো ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিক আছে, চলুন। সকলে যে কোনো একটা সুখাসনে বসুন, যার যেটা সুবিধা সেইভাবে বসে পড়ুন। হাতটাকে জ্ঞান মুদ্রায় রাখুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে শ্বাস নিন আর ছাড়ুন। শরীর আর মনকে একদম শান্ত করুন। চিত্তকে কণ্ঠের মধ্যে কেন্দ্রিত করুন। আর ধীরে ধীরে শ্বাস নিন আর মহাপ্রাণ ধ্বনি করুন আমার সাথে। শ্বাস নিন, আবার শ্বাস নিন, আবার অনুভব করার চেষ্টা করুন এই ম করার সাউন্ডটার কম্পনটাকে। অনুভব করুন, অনুভব করুন যে আপনার শ্বাসটা কতটা ধীরে ধীরে বইছে। বডি রিল্যাক্স। হাতকে রাফ করুন, চোখের মধ্যে রাখুন, ধীরে ধীরে হাতটা নিচে রাখুন। ওয়ার্ম আপটা আগে শুরু করবো, তারপর পোস্টার। সকলে দাঁড়িয়ে পড়ুন, জগিং শুরু করবে। আর যাদের হচ্ছে নি এবং কোমরে ব্যথা আছে তারা এলবো টু নি টাচ করবেন, এইভাবে হাতটা রাখবেন, রেখে শুধু জাস্ট টাচ করার চেষ্টা করবেন ধীরে ধীরে, এইভাবে কাউন্টের সাথে 30 টাইমস। হাতটা সোজা রাখবে আর নিটা শুধু টাচ করার চেষ্টা। হাতটা একদম সামনে, হাত এদিক ওদিক যাবেন, হাতটা সামনে রাখুন, হাত সামনে রাখুন, এইভাবে টাচ করার চেষ্টা করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 30 রিল্যাক্স। সামনে সাদা গাড়িটা ডাইনে আছে না, ওইখানে ব্যাগের বোধ আছে। কেউ একজন আনমিউট আছে, ডিস্টার্ব। জাম্পিং জ্যাক করুন, যাদের নিয়ে ব্যথা আছে তারা জাম্পিং জ্যাক করবেন না, তারা নর্মাল শুধু জাস্ট এইটা আপ অ্যান্ড ডাউন করুন। তো ওটা হিলটা আপ অ্যান্ড ডাউন করুন যাদের নিয়ে ব্যথা আছে। আর যাদের নিয়ে ব্যথা নেই জাম্পিং জ্যাক 30 টাইমস। জাম্পিং জ্যাক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 30 রিল্যাক্স। চলো এবার হচ্ছে নেকের এক্সারসাইজ করুন।
হেড আপ এন্ড ডাউন, শ্বাস নিতে নিতে পিছনে নিয়ে যাবেন, শ্বাস ছাড়তে ছাড়তে আগে 10 টাইম। 1 2 3 4 5 6 7। আমি নেকের এক্সারসাইজ করতে বলেছি, এটা তো বলিনি। চেস্ট এক্সটেনশন তো বলিনি, যারা করছেন এটা আমি বলিনি, কিন্তু আমি শুধু নেকের বলেছি, আপ এন্ড ডাউন করছেন নেকের এক্সারসাইজ। এবার সাইড ওয়াইজ, সাইড, চলো এই এবারে সাইডে তাকান, প্রথমে বাম দিকে তাকান, মিডিলে নিয়ে আসুন, আবার ডান দিক। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার কানটা শোল্ডারে টাচ করার চেষ্টা করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হাফ সার্কেল, প্রথমে হচ্ছে পিছন দিকে করব, ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার সামনে তিনটা টাচ করে দিন, এবার ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এবার হাতটা জাস্ট রিস্টটাকে আগে স্ট্রেচ করুন। এই হাতের আঙুলগুলো, ডান হাত দিয়ে বাম হাতের আঙুলগুলোকে পিছনের দিকে পুশ করুন, এই পজিশনে, এইভাবে। এইভাবে টানুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হাতের আঙুলগুলো নিচের দিকে করুন, ডান হাত দিয়ে নিচের দিকে পুশ করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হাতটাকে এইভাবে টার্ন করে নিন। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান হাত। 1 2 3 4 5 6 7 8 9 10। নিচের দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। রান করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। রোটেশন। 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিট। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। নেক্সট হচ্ছে চেস্ট এক্সটেনশন এক্সারসাইজ। এটা শ্বাস নিতে নিতে আমরা হাতটা পিছনে নিয়ে যাব, হিল আপ করব, আবার শ্বাস ছাড়তে ছাড়তে আগে, এইভাবে 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10. Hands up and down. 1 2 3 4 5 6 7 8 9 10. Relax. Full hand rotation. 1 2 3 4 5 6 7 8 9 10. Opposite. 1 2 3 4 5 6 7 8 9 10. Relax. Next, আমার সাথে করবেন।
20 টাইমস করে হবে। প্রথমে হাতটা এইভাবে রাখুন, পাম্পটা ডাউন করে, ডাউন এই পজিশনে শুধু আপ অ্যান্ড ডাউন হবে। দাঁড়া, আমার সাথে করবেন, কাউন্টের সাথে আমার। নেন, এইভাবে রাখুন হাতটা, শুধু জাস্ট হাতের মুভমেন্ট হবে। 1 2 3 মুভমেন্ট, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার হাতের তালুটা উপর দিকে করুন, উপর দিকে করুন, আপ অ্যান্ড ডাউন, আবার আপ অ্যান্ড ডাউন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবারে হাতের তালুটা পিছন দিকে করে দিন, জাস্ট হাতটা এইভাবে আছে, শুধু হাতের তালুটা পিছন দিকে করুন। এবারে সামনে পিছনে করুন হাতটাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই জাস্ট এই পজিশনে রাখুন, হাতের তালুটা পিছন দিকে করে জাস্ট এই 14 15 16 17 18 19 20। এবার হাতের তালুটা সামনের দিকে করুন, করে জাস্ট এই মুভমেন্ট করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবারে সার্কেল করুন, ছোট সার্কেল, বড় না, ছোট, জাস্ট শোল্ডারটা শুধু মুভ হবে হালকা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। উল্টো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। রিল্যাক্স, হাতটা এইভাবে শুধু সেট করুন জাস্ট। ডান হাতটাকে এইভাবে বাম দিকে নিয়ে আসুন, বাম হাতের কনুইটা দিয়ে এইভাবে পুশ করুন হাতটাকে, ডান দিকে তাকান। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, একটা হাত ফোল্ড করুন, ডান হাতটাকে পিছনে ফোল্ড দিয়ে এইভাবে বাম হাত দিয়ে টানুন, কনুইটাকে ধরুন। দেখুন এই হাতটাকে এইভাবে রাখুন, ডান হাতটাকে, বাম হাতটাকে বাম হাত দিয়ে ডান হাতের কনুইটাকে ধরুন, ধরে এইভাবে টানুন পিছন দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। or opposite 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, এবার সাইডে ল্যাটারাল স্ট্রেচ করুন, 5 সেকেন্ড করে হোল্ড করুন। পাটা গ্যাপ রাখুন শোল্ডার লেভেল, দুটো হাতে একদম টান টান করুন। 1 2 3 4 5। আবার অপোজিট সাইড, 1 2 3 4 5। আবার 1 2 3 4 5। আবার অপোজিট সাইড, 1 2 3 4 5।
অনেকের না দুটো হাত কানের সাথে টাচ থাকছে না, একটু লক্ষ্য করুন যে যেন দুটো হাত কানের সাথে টাচ থাকে, তাহলেই হয়ে যাবে ব্যাস। চলো এবার ফ্রন্ট অ্যান্ড ব্যাক বেন্ড, এইভাবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক 10 টাইম। 1 করুন, 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। হিপ রোটেশন করুন, হিপ রোটেশন। 1 2 3 4 5 6 7 8 9 10। Opposite. 1 2 3 4 5 6 7 8 9 10. Toe up and down. 1 2 3 4 5 6 7 8 9 10. Opposite leg. 1 2 3 4 5 6 7 8 9 10. Rotation. 1 2 3 4 5 6 7 8 9 10. Opposite. 1 2 3 4 5 6 7 8 9 10. Opposite leg. 1 2 3 4 5 6 7 8 9 10. Opposite. 1 2 3 4 5 6 7 8 9 10. রিল্যাক্স। দুটো হাত দুটো সাইডে রাখুন, এইভাবে পায়ে হাতের তালুটা টাচ করুন 10 টাইম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সামনে দেয়াল আছে, দেয়ালের মধ্যে একটা পাকে এইভাবে লাগিয়ে দিন। যাদের সামনে দেয়াল আছে না, দেয়ালের মধ্যে একটা পাকে এইভাবে লাগান উপরে। হ্যাঁ, এই পজিশনে দেখুন, এই লাগিয়ে দিলেন উপরে। দুটো হাতকে আপ করবেন, করে সাইডে এইভাবে বেন্ড করবেন, এই এদিকে বেন্ড করবেন একবার, আবার সামনে সামনের দিকে বেন্ড করবেন। যাদের ব্যাকে ব্যথা আছে তারা শুধু এই সামনে বেন্ডটা করবেন না, এই আবার 3 বার করে করুন। আবার সামনে সাইডে বেন্ড করুন, হ্যাঁ করুন, হাঁটুটা সোজা রাখার চেষ্টা করুন। হ্যাঁ 1 2 3 4 5। আবার সামনে ঝুঁকুন অপোজিট দিকে। হ্যাঁ 1 2 3 4 5। অপোজিট লেগটা করুন, এবার অপোজিট সাইডটা করুন। 1 2 3। হাঁটুটা সোজা করার চেষ্টা করুন। 4 5। সামনে 1 2 3 5। আবার 1 2 3 4 5। 1 2 3 4 5। রিল্যাক্স। এবার আগে আগে হাতটা, ডান হাতটাকে আগে উপরে রাখুন,
বাম হাতটা পিছন থেকে, বাম পাটা পিছন থেকে নিয়ে এসে ডান হাতে টাচ করার চেষ্টা করবেন এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। সাইড চেঞ্জ করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এবার হচ্ছে স্কোয়াট করবেন, মানে যাদের হাঁটুতে ব্যথা আছে তারা এইভাবে করবেন না, তারা এইভাবেই করবেন। আর যাদের হাঁটুতে ব্যথা আছে তারা পুরো মানে পিছনটা ওয়ালে সাপোর্ট নিয়ে নিন। দুটো পায়ের মধ্যে শোল্ডার লেভেল গ্যাপ রাখুন, দুটো হাতটা এইভাবে ওয়ালে সাপোর্ট নিন, নিয়ে ধীরে ধীরে জাস্ট বসুন। নিয়ে কিন্তু চাপ আসবে না, পুরো 90 ডিগ্রি বেন্ড করার চেষ্টা করবেন, আবার দেয়ালে সাপোর্ট নিয়েই উঠবেন। যখন দাঁড়াচ্ছেন তখন নিটা একদম টাইট করবেন, এই পজিশন 10 টাইম। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কি মিজানুর রহমান, আপনার পিঠটা না উঠে এই পজিশন আছে, পিঠটা পুরো টাচ করে দিন। হ্যাঁ, পিঠটাকে পুরো টাচ করুন, দুটো হাতটা রাখুন, তারপর ধীরে ধীরে এইভাবে ডাউন বসার চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, আবার উঠুন। এই যখন উঠছেন বডিটা আগে চলে আসছে, আগে আসবে না, বডিটা সোজা করুন, তাহলে নিয়ের উপর চাপ পড়বে বেশি, বডি আগে ঝুঁকলেই নিয়ে চাপ পড়বে। এই পজিশনে রাখুন। হুম, এবারে ফ্লেক্সটা অ্যাপার্ট করুন। সাইড এইভাবে আমরা বসার চেষ্টা করব। এই বডিটা কিন্তু সোজাই থাকবে। হ্যাঁ, যাদের নিয়ে ব্যথা আছে তারা এটা করতে হবে না, তারা স্কিপ করেছে। তারা এইভাবে ঘুরে না ওয়ালে সাপোর্ট নিয়ে শুধু পিছনে পাটাকে ওঠানোর চেষ্টা করুন তো, এই পজিশনে নেই, এটা করুন তারা 10 টাইম। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার অপোজিট সাইডটা করুন, যারা পাটা উঠাচ্ছে অপোজিট সাইড। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এবার শুয়ে পড়ুন। সিট আপ করবেন। সিট আপে কি করবেন, দুটো পাকে 90 ডিগ্রি রাখবেন। আজকে এই দুটো পা 90 ডিগ্রি রাখলেন, দুটো হাত দিয়ে পুরো টোটা টাচ করার চেষ্টা করবেন এইভাবে। যাদের ব্যাকে ব্যথা আছে তারা শুধু এই সাইকেলিংটা করুন, এই পজিশনে রাখুন পাটাকে, এই এই মুভমেন্টটা করুন, সাইকেলিং করুন। যাদের ব্যাকে ব্যথা আছে তারা সিট আপ করবেন না। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5। রিল্যাক্স। নেক্সট আবার পাকে 90 ডিগ্রি রাখুন, দুটো হাত সাইডে রাখুন। এবার কি করবেন, দুটো পাকে একবার ডান দিকে এইভাবে নিয়ে আসবেন, যতটা পারেন নিয়ে আসার চেষ্টা করবেন। আবার বাম দিক এই পজিশন এইভাবে। 1 2 3। হাঁটুটা সোজা রাখুন, হাঁটুটা সোজা। হ্যাঁ, করুন করুন।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 রিল্যাক্স নেক্সট রোটেশন করবেন দুটো পাকে একসাথে এইভাবে রোটেশন আগের দিন আমরা একটা একটা পা করেছিলাম আজকে বোথ লেগ করবো 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে ডাউন করবো উপরে উঠাবো ব্যাস এই পজিশন করুন 10 টাইম ক্লক অ্যান্টি ক্লক 1 2 3 4 5 অনেকের হাঁটু ভেঙে যাচ্ছে হাঁটু কিন্তু ভাঁজ হবে না সোজা করুন 6 7 8 9 10 অপোজিট দিক দিয়ে ঘোরা 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স এবারে উঠে পড়ুন সূর্য নমস্কার করবেন সূর্য প্রণাম আমি শুধু কাউন্ট করব আমি 1 বলবো 1 পজিশন করবেন 2 2 3 নেন সকলে পজিশন দাঁড়িয়ে যান ম্যাটের সামনে 1 নম্বর পজিশনে দাঁড়ান সকলে পা কিন্তু এক জায়গায় থাকবে পায়ের মধ্যে গ্যাপ থাকবে না হাফ ইঞ্চির মতো গ্যাপ রাখতে পারেন কিন্তু অনেক গ্যাপ থাকবে না জাস্ট ব্যালেন্সের জন্য নেন 1 2 পজিশন করুন 3 4 5 5 6 7 7 भुजंगासन 8 पर्वतासन 9 अश्रु संचालन 10 पदहस्तासन 11 हस्त उत्थानासन and 12 আবার নমস্কার মুদ্রা আবার আরেকবার করব আমরা চলো আবার পজিশন নিন 1 দাঁড়ান সাহির আহমেদ কি হয়েছে বসে আছেন কেন আপনি কি আজকে প্রথম করছেন না সকলে 1 নম্বর পজিশন 1 চলুন 2 হস্ত উত্থানাসন পিছনে নিয়ে যান 3 ফরওয়ার্ড বেন পদহস্তাসন 4 অশ্রু সঞ্চালন 5 पर्वतासन 6 अष्टांग नमस्कार 7 भुजंगासन 8 पर्वतासन 9 अश्रु संचालन 10 पदहस्तासन 11 हस्त उत्थानासन 12 नमस्कार मुद्रा ओके रिलैक्स সকলে তারাসন করুন আজকে তারাসন 30 সেকেন্ড হোল্ড কি হয়েছে হাঁপিয়ে গেছেন অনেকে বসে বললেন হ্যাঁ চলুন তারাসন করুন তারাসন পজিশন তারাসনের পজিশন কিরকম কে বৃক্ষাসন কি সবুজ সবুজ সিল বৃক্ষাসন করলেন কেন হ্যাঁ ভুলে গেছেন তারাসন কি পজিশনে দুটো পাকে এক জায়গায় করুন তারাসন দুটো হাত সাইডে রাখুন ইন্টারলক করুন হাতটা আপ করুন হিল আপ এই পজিশনে হোল্ড তারাসন হোল্ড 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 সামনে তাকান
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. রিল্যাক্স। এরপর করুন বৃক্ষাসন। ম্যাম আপনি মনে হয় মিউট হয়েছেন। না মিউট তো নন মিউট, মিউটই আছি তো, আনমিউট তো নেই। নিন বৃক্ষাসন করুন। বৃক্ষাসন পজিশন কি হলো? করুন বৃক্ষাসন কিরকম? হ্যাঁ 1, 2, 3, 4, 5, দুটো হাতে কানের সাথে টান টান করে লাগিয়ে রাখুন। 6, 7, 8, 9, 10. রিল্যাক্স। আর অপোজিট পাটা করুন, যেই পাটা করেছেন তার অপোজিট পাটা করুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. রিল্যাক্স। নেক্সট ত্রিকোণাসন। ত্রিকোণাসন করুন। রিল্যাক্স। ত্রিকোণাসন দেখি কতজনকার মনে আছে। সব কেন ভিডিও অফ আছে তো, দেখতে পাচ্ছি না তো। 1, আরে কি আব্দুল্লাহ, আপনি পরিবর্তিত ত্রিকোণাসন করেছেন। ওটা ত্রিকোণাসন না, পরিবর্তিত ত্রিকোণাসন হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. সাইড চেঞ্জ করুন, আপনি অপোজিট সাইডে করুন। 1, নিয়ে হাঁটু কিন্তু ভাঁজ হয়ে যাচ্ছে, হাঁটু ভাঁজ হবে না, পাটা আর একটু গ্যাপ করে নিন, করে হাঁটুটা সোজা করার চেষ্টা করুন। উপর দিকে তাকান, হাতটা সোজা করুন। আমার দৃষ্টি থাকবে এই হাতের দিকে, একদম হাতের আঙুলের দিকে। হাতটা সোজা করুন, শোল্ডারটাকে সোজা করুন, এই পজিশন। হাতটা চিন আর শোল্ডার একই লেভেলে থাকবে, এই পজিশনে, এই হোল্ড। চিন আর শোল্ডার একই লেভেলে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. রিল্যাক্স। বসুন। বসুন। সকলে পশ্চিমোত্তাসন করুন। না, অনেকে পশ্চিমোত্তাসন, মিজানুর রহমান হয়নি পশ্চিমোত্তাসন। পা দুটো সোজা করে সামনে করুন। না হয়নি, স্বপ্না হীরা হয়নি, এটা পশ্চিমোত্তাসন না। পশ্চিমোত্তাসন হচ্ছে আগে বেন্ড হবে। পাটা সোজা করুন। যে দুটো হাতকে আপ করবেন, শ্বাস নেবেন, শ্বাসতে থাকতে শ্বাস আগে বেন্ড করবেন। মাথাটা কি করবেন, হাঁটুতে টাচ করার চেষ্টা করবেন, এইটা হবে। যদি ব্যাকে ব্যথা থাকে তো এটা করবেন না। ব্যাকে হোল্ড করুন। আমার ব্যাকে ব্যাক পেন ঠিক আছে, বের করছিলাম স্বপ্নাইরা। আচ্ছা ঠিক আছে তাহলে। 1, হোল্ড করুন, যারা করছেন করুন, করুন পুরো মাথাটা টাচ করুন। বসে আছেন কেন, করুন, টানুন টানুন। হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. বাহ, অনেকের খুব সুন্দর হয়েছে, পুরো মাথা টাচ হয়ে গেছে। রিল্যাক্স। নেক্সট করুন উষ্ঠাসন। নেক্সট উষ্ঠাসন। কিভাবে যেন রে ভুলে গেলাম। বসুন, বজ্রাসনে বসুন, যেভাবে আজান করতে বসে সেইভাবে এই পজিশনে বসুন। বজ্রাসন। হ্যাঁ, এবারে হাঁটুর উপর স্ট্যান্ড করুন, দাঁড়ান, হাতটা সামনে দাঁড়ানুন। এরপর ঘুরিয়ে নিয়ে যান, ডান হাত দিয়ে ডান পায়ের হিলটাকে ধরুন। যদি
অনেকে কি করছেন, একটা হাত দিয়ে দিচ্ছেন, মাথাটাকে এরকম আগে করে রেখেছেন। মাথা যদি আগে থাকে তাহলে এই হাতটা যাবে না, মাথাটাকে একদম পিছনে করে দিন, এরপর হাতটাকে নিয়ে যান, তাহলে অনেক ইজি হয়ে যাবে। 1 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। যারা পা ধরতে পারছেন না তারা অর্ধ করুন, হাতটা কোমরে রাখুন, রেখে ব্যাকে বেন্ড করুন, তাহলেও হবে। অর্ধ উষ্ঠাসন। এইভাবে। এবার লঘু আসন। উষ্ঠাসনের বিপরীত আসন হচ্ছে শশাঙ্ক আসন। এবার শশাঙ্ক আসন করুন। এটা উষ্ঠাসনের বিপরীত আসন হচ্ছে শশাঙ্ক আসন। এটা দেখি কার মনে আছে শশাঙ্ক আসন? হুম, অনেকের মনে আছে দু একজনকার। হ্যাঁ, এটা তো প্রথমে ম্যাম। বজ্রাসনে বসুন। না, ওটা মন্ডুক আসন। এবারে দুটো হাত দিয়ে দুটো পায়ের আগে গোড়ালিটাকে ধরে নিন, মাথাটা নিয়ে টাচ করবেন, তারপর ধীরে ধীরে কি করবেন, হিপটাকে উপরে উঠাবেন। এইভাবে উপরের দিকে উঠাবেন। সমস্যা আছে জানিস। হুম। কিন্তু যাদের সার্ভাইকাল প্রবলেম আছে তারা এটা করবেন না, অ্যাভয়েড করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। এবার মন্ডুক আসন। মন্ডুক আসন করুন। মন্ডুক আসন। এই পজিশনে তো হাত দুটো মুঠি করে নিন, কারণ আপনি নিচে রাখুন, শ্বাস নিন, শ্বাস ছাড়তে ছাড়তে আগে বেন্ড করুন, মাথাটা কাজ করার চেষ্টা করবেন। আর যাদের প্রেশার হাই আছে তারা শুধু মাথাটাকে এইভাবে উপর দিকে করে রাখুন, ব্যাস। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। এরপর অর্ধ মৎস্যান্দ্রাসন করুন। অর্ধ মৎস্যান্দ্রাসন করুন। পজিশনে আসুন অর্ধ মৎস্যান্দ্রাসনে। সবসময় ওই পাটা দিয়ে দণ্ডাসনে বসুন। আর একটা পাটা ফোল্ড করে নিন, অপোজিট পাটা ফোল্ড করে অপোজিট থায়ের নিচে রাখুন। ভুলে গেছেন? আসুন, দেখেন, টুইস্ট করুন। করুন যেই যেই পায়ের হাঁটুটা উপরে আছে, উপরের দিকে, সেই হাতটাকে পিছনে রাখুন, সেম হাত। অপোজিট হাতটাকে ঘুরিয়ে ধরুন এই পজিশন, ধরার চেষ্টা করুন। যারা পিছনে তাকান, তাকান। এই 1 2 3 4 5 6 7 8 9 10 এবার অপোজিট সাইড করুন। প্র্যাকটিস করছেন না অনেকে, সেই জন্য পাটা ধরতে পারছেন না। ধরুন, প্র্যাকটিস করুন। করুন করুন। হ্যাঁ, 1 পিছন দিকে তাকান, পিছনের দিকে তাকান, পিছনের দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। শুয়ে পড়ুন। লাইন। শুয়ে পড়ুন। সর্বাঙ্গ আসন। সর্বাঙ্গের আসন, সর্বাঙ্গ আসন করুন। যাদের ঘাড়ে ব্যথা আছে তারা কিন্তু করবেন না এটা, সর্বাঙ্গাসনটা। চলুন, আর যাদের প্রেশার হাই আছে তারা করবেন না সর্বাঙ্গাসন। হ্যাঁ, এই তো অনেকের সুন্দর হয়েছে। করুন করুন করুন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10
11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Relax. চলুন, এর বিপরীত আসন কোনটা? সর্বাঙ্গাসনের বিপরীত আসন? সর্বাঙ্গাসনের বিপরীত আসন কি? হ্যাঁ, মৎস্যাসন করুন। না হয়নি ধনুরাসন যে করছেন, এই জন্য ওটা না, মৎস্যাসন। আমাকে দেখতে হবে যে আমার স্পাইনালটা কোন দিকে বেন্ড হচ্ছে, তার অপোজিট আসন আমাকে করাতে হবে। যখনই আপনারা পরে করাবেন তখন আপনাকে দেখতে হবে যে আপনি কোন পশ্চারটা করছেন আর সেই পশ্চারের স্পাইনালটা কোন দিকে বেন্ড হচ্ছে। তাহলে আমরা তার পরের আসনটা করবো, তার অপোজিট দিকে বেন্ড করব। চলুন মৎস্যাসন করুন। হ্যাঁ, 1, 2, যাদের হাঁটুতে ব্যথা আছে তারা শুধু মাথাটা করুন। সার্ভাইকাল যাদের প্রবলেম আছে তারাও করুন, খুব ভালো হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. রিল্যাক্স। আপনি তো ম্যাম সর্বাঙ্গাসনের পরে আপনি ভুজঙ্গাসন করলেন। বলুন। সর্বাঙ্গাসনের পরে কি আমরা উষ্ট্রাসন করতে পারবো? উষ্ট্রাসনের পরে যদি আবার হচ্ছে শশাঙ্গাসন করি? না, উষ্ট্রাসনের পরে আপনি শশাঙ্কাসন করতে পারেন। দেখুন, ওটা একটা বসে পজিশনে আছেন, এটা হচ্ছে শুয়ে আছেন। শুয়ে আপনি মৎস্যাসনটা করলেই বেশি, তাহলে আপনাকে আবার বসতে হবে। করা যায়, না করার কিছু নেই, করতে পারেন। যেহেতু আচ্ছা ঠিক স্পাইনালটা আছে। আমরা অপোজিট সাইডে বের ম্যাম করছি, আরেকবার উষ্ট্রাসন বলুন, করা কথাটা যায়। শোনা গেল না। দেখুন, আপনি তো সর্বাঙ্গাসন শুয়ে করছেন, তো ওর থেকে তাহলে মৎস্যাসনটা অনেক ইজি, আমি শুয়েই করে নিতে পারবো। শোনা আর যাচ্ছে আপনি না। যদি সর্বাঙ্গাসন করার পর উষ্ট্রাসন করেন, তাহলে শোনা আপনাকে যাচ্ছে না আবার ম্যাম? ম্যাম মিউট আছে মনে হয়। না না, তাহলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ম্যাম বললাম শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি ম্যাম। শোনা যাচ্ছে ম্যাম। আপনারা বুঝতে সর্বাঙ্গাসনের পেরেছি পরে ম্যাম। উষ্ট্রাসন করতে পারেন, কিন্তু কোনটা যারা আমার শুনতে অনেক পাচ্ছেন ইজি না, হয়ে এটা হচ্ছে যাবে। আপনাদের নেটওয়ার্কের প্রবলেম। নেটওয়ার্ক স্লো হলে আপনারা শুনতে সমস্যা সর্বাঙ্গাসন হবে। করলে তারপরে যদি আপনারা মৎস্যাসন করে, ওটা শুয়েই একেবারে হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে আর উঠতে হচ্ছে না। এই করা যায়, শুধু আপনাকে দেখতে হবে স্পাইনাল পজিশন কি আছে। এবার সেতু বন্ধাসন করুন। সেতু বন্ধাসন শুয়ে 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 করুন। শুয়ে ছিল তো সেতু ম্যাম বন্ধাসন, ভুলে গেছেন? ম্যাম একটু রিভাইজ করবেন, আমরা শুনতে পাইনি। একটু যদি বললাম সেতু বন্ধাসন করতে। না, এটা না, এর আগে এগুলি কি সিরিয়ালি করতে হবে নাকি যে কোনো একটা একটা করে করলেই হবে? না, এটার কি কোনো আপনাকে সিরিয়াল দেখতে আছে? হবে। না, সিরিয়াল কিছু হ্যালো নেই, কিন্তু ম্যাডাম, আপনি হচ্ছে যখন না। এই ব্যায়ামের কি এই সিরিয়াল আছে? একটু স্টেপ বাই ধৈর্য স্টেপ করতে হবে না যে কোনো একটা করা যাবে পর্যায়ক্রমে? না, বলছি সিরিয়াল এরকম আমরা কিছু নেই। আচ্ছা, একটু ধৈর্য ধরেন। এটা বলছি হচ্ছে যে ম্যামের আপনি ওখানে যেভাবে নেটওয়ার্ক ইস্যু হতে পড়াইতেছেন পারে। এটা কি কোনো সিরিয়াল আছে নাকি যে কোনো যখন তখন যে কোনো একটা করা যাবে? না, এর কি ওরকম কোনো করা সিরিয়াল যাবে আছে? না। সিরিয়াল সিরিয়াল বলতে বলছি, ওইরকম পার্টিকুলার কোনো নেই যে এটার পরে এটাই করতে হবে। দু চারটে আসন আছে যেটা আপনাকে করতেই হবে, কিন্তু আপনি যখন কাউকে করাচ্ছেন একটা আসন, তাকে দেখতে হবে যে সেই স্পাইনালের পজিশনটা কি আছে, তারপর আমি সেই ওরিয়েন্টেড আমি অন্য আসনও করাতে পারি। আমার স্পাইনাল যদি ব্যাকে বেন্ড হয়, আমি তারপরে ফরওয়ার্ড বেন্ডিং যে কোনো আসন করাবো। এটা আমাদের নেটওয়ার্কের সমস্যা আছে আসলে, এর জন্য আমরা শুধু শুনতেই পাচ্ছি না তা নয়, অনেক স্লো। আর সম্ভবত বিপরীত আসন আছে প্রত্যেকটা, অনেক কটা আসন আছে, প্রত্যেকটা বলা যাবে না, অনেকটা আসন আছে। এটা ম্যামদের কাছে কালকে আমরা শুনে নেবো হয়তো। হ্যাঁ, অনেকে আছে বিপরীত আসন আছে, যেমন সর্বাঙ্গাসনের বিপরীত আসন আছে মৎস্যাসন, উষ্ট্রাসনের বিপরীত আসন আছে হ্যালো শশাঙ্ক আসন। ম্যাডাম,
এই ব্যায়ামগুলো হ্যাঁ যে করলাম এটা কি সিরিয়ালি করতে হবে না যে কোনো একটা একটা করে করা যাবে? যে কোনো একটা একটা করে করা যাবে, যে কোনো একটা একটা এই করে করা ব্যায়ামগুলোর যাবে যে কিন্তু নাম আছে বিভিন্ন নামে, এই স্টেপ বাই স্টেপ হ্যাঁ করা যাবে নাকি যে কোনো একটা একটা যখন তখন যে কোনো একটা একটা করে করা যাবে? যখন তখন আপনি যে কোনো করতে পারেন, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার স্পাইনালের পজিশন কোনটা করছেন, ফরওয়ার্ড বেন্ডিং করছেন না ব্যাকওয়ার্ড বেন্ডিং করছেন, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। স্পাইনালকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা সাইভারকাল, থোরাসিক, লাম্বার। আমার স্পাইনালের কোন জায়গাটা বেন্ড হচ্ছে তার বিপরীতে আমি সেই পজিশনে আসন করাবো, আচ্ছা, বুঝেছেন? জি জি, হ্যাঁ বুঝছি। ওকে, সেতু বন্ধাসন ছিল, সেতু বন্ধাসন করুন। যাদের ব্যাকে ব্যথা আছে বলেছি না, সেতু বন্ধাসন, ভুজঙ্গাসন করবেন, রোজের করবেন, রোজে 5 বার করে প্র্যাকটিস করবেন। সেতু বন্ধাসন কি হলো? পজিশনে আসছেন না, শুয়ে পড়ুন, সোজা আসুন, পা দুটো ফোল্ড করুন, এবারে হিপটাকে উপর দিকে ওঠান, সেতু বন্ধাসন। ভুলে গেছেন সেতু বন্ধাসন? এই তো হ্যাঁ, এই তো দু একজনকার মনে আছে। করুন 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 দেখে, হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। এবারে উল্টে শুয়ে যান, ধনুরাসন করুন, ধনুরাসন, উল্টে শুয়ে যান, ধনুরাসন, ধনুরাসন করুন। ওঠান 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 ওঠান, 1 2 3 4 5 6, মাথাটা উপর দিকে থাকবে, হ্যাঁ। 7 8 9 10, ওকে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। চলো এবার হচ্ছে টাইগার, উঠে বসুন, বসে টাইগার ব্রিদিংটা করুন। কি ভাগ ছিলেন না কোনো ক্লাসে? হ্যাঁ, কোনো ক্লাসে আপনি ছিলেন না। টাইগার পজিশনে গেলে কিভাবে হাতের পজিশন নিতে হয় বলে দিয়েছিলাম আগের দিনে ক্লাসে। যারা দেখেননি একবার দেখে নিন। এই পজিশনে আছে, এবার এই হাতটাকে এইভাবে ফোল্ড করে নিন, এইভাবে মাপ নিয়ে নিন, নিয়ে এইখানে রাখুন হাতটাকে, ব্যাস এই পজিশনে চলে আসুন। এবার শ্বাসটা নেবেন, মাথাটা আপ করবেন, শ্বাসটা ছাড়বেন, কোমর মানে স্পাইনালটাকে যতটা পারেন উপর দিকে পুল করবেন একদম, আবার ডাউন, ব্রিদিং এর সাথে করবেন। একটু করেছেন? করুন করুন, 10 বার করে করুন, 10 বার করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। কিন্তু এটাকেই আগের দিনেও বলেছি, এটাকে আসন ভাষায় বলা হয় মার্জারি পশ্চার, মার্জারি আসন। এটাই হচ্ছে কি ম্যাম, এটা কত বুঝতে পারলাম না ম্যাম, আমার একটু নেটের প্রবলেম ছিল তো ম্যাম, একটু একটু মানে বুঝতে পারলাম না এটা কি, মানে বন্ধ হয়ে গিয়েছিল আমার। এটা হচ্ছে টাইগার ব্রিদিং বলে এটাকে। ও আচ্ছা, টাইগার ব্রিদিং। আসনের ভাষায় এটাকে বলা হয়, হ্যাঁ, আর আসনের ভাষায় এটাকে বলা হয় মার্জারি পশ্চার।